আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ফাইনাল ডিভিশন লাইভ ক্লাসটিতে। আজকে আমরা তোমাদের সিভিক্স দ্বিতীয় পত্রের ফাইনাল ডিভিশন লাইভ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে শর্ট সিলেবাসে, অর্থাৎ অধ্যায় 1 থেকে 4, 7, 10 এই মোট 6টা চ্যাপ্টারের যতগুলো এমসিকিউ প্রয়োজন সে সকল এমসিকিউ নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর হ্যাঁ, গতকালকে রাত্রেবেলা 10টার সময় কিন্তু আমি তোমাদের এই পুরো চ্যাপ্টারগুলোর উপরে অলরেডি একটা ডাউট সলভিং ক্লাস নিয়েছি, যেটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পেরেছো। আর আজকের এফআরএল ক্লাসে কুইজ এমসিকিউ গুলো সলভ করতে আমি আছি তোমাদের ফার্সি ভাইয়া, আর আমার সাথে আছে তোমাদের ফারহান ভাইয়া। সো আজকের এই ক্লাসটাতে তুমি একটু আমাকে লিখে জানাও শুরুতেই কমেন্টে যে তোমরা যারা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পরীক্ষাটা দিয়ে এসেছো, পরীক্ষা কেমন হয়েছে এবং 100তে কত নম্বর এক্সপেক্ট করছো। তাহলে আমরা বুঝতে পারবো আজকে যাদেরকে আমরা সিভিক্স সেকেন্ড পেপারের জন্য পড়াচ্ছি তাদেরকে আসলে কত নম্বরের জন্য প্রিপেয়ার করতে হবে, যাতে করে ওভারঅল তোমরা অ্যাটলিস্ট 160 বা অ্যাটলিস্ট A+ পাও। সো কমেন্টে একটু ঝটপট লিখে জানাও যে তোমরা কে কত এক্সপেক্ট করছো সিভিক্স ফার্স্ট পেপার থেকে, এবং টোটাল A+ পাওয়ার জন্য সিভিক্স সেকেন্ড পেপারে তোমাদের কত মার্ক দরকার। আরেকটা ব্যাপারে একটু বলে দেই, আজকে ক্লাসের স্লাইডটা যদি একটু ফার্স্ট দেখাই শুরুতে। ওকে ভাই। সো আজকে ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের তোমরা দেখবা যে 30টা করে এমসিকিউ আছে। অধ্যায় 1, অধ্যায় 2, এরপর অধ্যায় 3, অধ্যায় 4, দেখতে পেরেছো অনেকগুলো করে কিন্তু এরকম এমসিকিউ আছে। তারপর অধ্যায় 7, অধ্যায় 10। সো এই যে এতগুলো এমসিকিউ, সবগুলো এমসিকিউর সমৃদ্ধ এই স্লাইডটা পাওয়ার জন্য কি করতে হবে, এই যে লাইভটা চলছে এই লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। এই লাইভ ক্লাসটা শেয়ার করলে ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের ফারসিন ভাইয়া এবং আমি তোমাদেরকে ইনবক্সে এই ক্লাসের স্লাইডের যে পিডিএফটা আছে সেটা পাঠিয়ে দিব। পাশাপাশি এই পুরো সিভিক্স সেকেন্ড পেপারের যত সাজেশন, সেই সাজেশন পিডিএফটা পাওয়ার জন্য এই ক্লাসের কমেন্ট সেকশনে একটা ফর্মের লিংক দেওয়া আছে। এই ফর্মের লিংকটা যদি তোমরা পূরণ করে ফেলো তাহলে কিন্তু এই পুরো ক্লাসের যেই সাজেশন পিডিএফটা সেটা পেয়ে যাবে। ওকে ফারসিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো যেটা হলো কি ভাইয়া বললেন, আমাদের কিন্তু টোটাল হলো প্রত্যেকটা অধ্যায়ের উপরে 30টা করে এমসিকিউ রয়েছে, এর মধ্যে আমরা 20টা করে হচ্ছে সমাধান করব এবং সিকিউ গুলো কিন্তু আমরা দেখে ফেলবো। সো তোমরা ইতিমধ্যে একটু কমেন্টে জানিয়ে দাও তোমাদের সিভিক্স ফার্স্ট পেপার যেটা রয়েছে সেই সিভিক্স ফার্স্ট পেপারে কার পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা কত করে পেতে পারো। একটা জিনিস মনে রাখতে হবে, উভয় পত্র মিলিয়ে যদি তোমরা 160 নাম্বার পাও, অর্থাৎ 160 নম্বর পাও, তাহলে কিন্তু তোমাদের A+ চলে আসবে। সো যদি কোনো কারণে ফার্স্ট পেপারটি একটু খারাপ যায়, চিন্তার কোনো কারণ নেই, সেকেন্ড পেপার দিয়ে তুমি কিন্তু ইজিলি কভার করতে পারবে। ওকে অলরাইট, আমরা 75 আশা করছি। মুস্তাসিন আল ইরা বলেছে ভেরি গুড। এমসিকিউ 25টা হয়েছে। সাজমিন আক্তার বলছে ভেরি গুড। ওকে, তারপর হচ্ছে আছি ভাইয়া বলেছে সুপ্রিয়া পল 90+। নূরে জান্নাতি বলেছে এটা কি 90+ সিভিক্স ফার্স্ট পেপারে পাওয়া নাকি সেকেন্ড পেপারে পাওয়া লাগবে A+ পাওয়ার জন্য, সেটা একটু জানাও। নূরে জান্নাত 30টাই হয়েছে ফার্স্ট পেপারে, ভেরি গুড। রিফাত ভুঁইয়া আচ্ছা A+ ইনশাল্লাহ। সুমন ইসলাম বলেছে, সুমন কিন্তু আমাদের একজন রেগুলার নিয়মিত মনোযোগী শিক্ষার্থী। তারপরে আমরা দেখি আর কে কে কোথা থেকে জয়েন করেছে। হ্যালো বলছে তৌকির আহমেদ। ওকে, আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস বলেছে 23টা এমসিকিউ হয়েছে প্রিন্স, তাহলে তো তোমার আজকের ক্লাসটা বেশি মনোযোগ দিয়ে করতে হবে। সো যারা যারা লাইভটা এখনো শেয়ার দাও না, লাইভটা শেয়ার দিয়ে দাও, যাতে করে তোমাদের ফারসিন ভাইয়া এবং আমি বুঝতে পারি যে কাদেরকে এই ক্লাসের স্লাইডের পিডিএফটা পাঠাতে হবে। সো ওভার টু ইউ ফারসিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাইয়া। তো আমরা এবার হলো চলে যাই আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, সে প্রথম চ্যাপ্টারে সেখানে আমরা কি দেখব, ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশের যে তোমার অধ্যায়টা আসলে কি দেখানো হয়েছে। এই অধ্যায়তে তোমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন দেখা যায়, ভাইয়া 1857 সাল পর্যন্ত বলে কোম্পানির শাসন ছিল, তার পরবর্তী সময়তে শুরু হয়েছে রানীর শাসন, ইংল্যান্ডই তো শাসন করতেছে, দুইটা ভাগে বিভক্ত কেন? আমি আগে এই ডাউটটা সলভ করে দিয়ে মূল এমসিকিউর ভিতরে ঢুকে যাব। দেখো, 1600 সালের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে আসে ব্যবসার উদ্দেশ্যে। পরবর্তীতে তারা ধীরে ধীরে ক্ষমতার লোভে পড়ে যায় এবং এই দেশের ক্ষমতায় তারা মূলত প্রবেশ করে এবং পলাশির যুদ্ধ ঘটে, সিরাজউদ্দৌলাকে পতন করানোর মাধ্যমে তারা ক্ষমতায় পুরোপুরিভাবে বসে যায়। গেল, এরপরে যে জিনিসটা এখানে হয়েছিল সেটা হলো 1857 সাল পর্যন্ত, সিপাহী বিদ্রোহের আগ পর্যন্ত এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলছিল। বাট পরবর্তীতে দেখা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেরা এখানে থেকে শাসন করার নামে দুর্নীতি করা শুরু করে এবং মূল যে ব্রিটিশ রাজপরিবার রয়েছে তাদের নিকট আর তারা ওভাবে দায়বদ্ধ থাকে না।
এই সকল বিষয়ের কারণে সিপাহী বিদ্রোহ পরবর্তী সময়তে সরাসরি ভারতীয় উপমহাদেশ চলে যায় ব্রিটিশ রাজের অধীনে বা রানীর যে শাসনটা রয়েছে রানীর শাসনের অধীনে। সো এখানে এই পার্থক্যটা বুঝতে হবে। সিপাহী বিদ্রোহের আগ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশকে পরিচালনা করেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর সিপাহী বিদ্রোহ পরবর্তী সময়তে সরাসরি ব্রিটিশ রাজ ভারতীয় উপমহাদেশকে কন্ট্রোল করেছে। এই একটা কনসেপ্ট এখানে রয়েছে। এর পাশাপাশি তোমার সিপাহী বিদ্রোহ সহ অন্যান্য সকল বিদ্রোহের ব্যাপারেও আমরা এমসিকিউর ভিতরে জানতে পারবো। তাহলে চলো আস্তে আস্তে আমরা স্টার্ট করে ফেলি। ওকে স্টুডেন্টস, ক্লাসের একদম শুরুতেই একটা ছোট্ট কথা বলে নিই, পরে এটা নিয়ে আবার কথা বলা যাবে। এটা হচ্ছে তোমরা কিন্তু সবাই এই আমাদের যেই এইচএসসি পরীক্ষাটা রয়েছে, এইচএসসির পরপরই এই ভার্সিটি অ্যাডমিশন কোর্সের জন্য কিন্তু তোমাদের নেমে পড়তে হবে বা ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধে তোমাদের নেমে পড়তে হবে। আর এটার জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে। এই কোর্সে তুমি যদি ফারসিম 20 এই যে প্রোমো কোডটা রয়েছে এটা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কোর্সের মূল দামের চাইতে 20% ছাড় পাবা। এটা নিয়ে পরে কথা বলবো, আগে আমরা মূলটা শুরু করে ফেলি। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আসছে, একটু আগে মেবি এটার অ্যান্সার বলে দিচ্ছি আমি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রথম ভারতবর্ষে আগমন করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে আগমনের যে সালটা, কুমিল্লাপুর 2015 সালে আসা একটা প্রশ্ন, কত সালে এই আগমনের ঘটনাটা ঘটেছিল? 1600 সালে, 1601 সালে, 1700 সালে, নাকি 1857 সালে? একটু সবাই দ্রুত অ্যান্সার দাও তো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বেসিক্যালি এখানে চলে আসছিল, এই বিষয়টা বেসিক্যালি এখানে জানতে চাচ্ছি। আচ্ছা, তো মোটামুটি অনেকে অ্যান্সার দেওয়া শুরু করছো। কেউ একের এ বলতেছো, অভিষেক একের এ বলতেছো, রাকিবুল একের এ বলতেছো, তারপর হচ্ছে গিয়ে অংশু একের এ বলতেছো। ওকে, অ্যান্সার দেখি। ইয়েস, অলরেডি আমি বলছি 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বেসিক্যালি আসে তোমার সর্বপ্রথম। এরপর দেখি সিরাজউদ্দৌলা কত সালে বাংলার নবাব হন? 1752 সালে, 1754 সালে, 1756 সালে, 1757 সালে? তোমরা যারা বাংলায় সিরাজউদ্দৌলার নাটকটা এইচএসসিতে ভালো করে পড়ছো তারা কিন্তু সিভিক্স প্রথম পত্রের পলাশির পার্টটা বেশ ভালো করেই জানো, কি ঘটছে কি না ঘটছে এন ডেপথ জানো, ঠিক আছে? সো ওই প্রেক্ষাপট থেকে কিন্তু অ্যান্সার দিতে পারো এক্স্যাক্টলি। যারা বলছো 1756 সাল, তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। ভেরি গুড। আগাই সামনের দিকে। পলাশির যুদ্ধটা সংঘটিত হয় কত সালে? এটা দেখো, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, মানে ম্যাসিভ ওয়েতে কিন্তু এ সকল জায়গায় চলে আসছে। আচ্ছা, এটা সংঘটিত হয় 1757, 1905, 1857 নাকি 1947 সালে? পলাশির যুদ্ধ। ওকে, এক্স্যাক্টলি যারা বলতেছো, আচ্ছা এখানে ভুল আছে, এটা 1757 সালে মূলত এটা সংঘটিত হয়েছিল। এরপর থেকে পরবর্তীতে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত যে ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থাটা হচ্ছে প্রবর্তন করা হয়? 1757 সালে, 1765 সালে, 1785 সালে, নাকি 1793 সালে? মোশাররফ বলছে ভাইয়া ফার্স্ট পড়ান, একদম ঝড়ের গতিতেই পড়ানো হচ্ছে, পুরো র্যাপিড কুইজের মতো হচ্ছে, র্যাপিড রাউন্ডের মতো এখানে কিন্তু করতেছি আমরা, ঠিক আছে? তোমরা যারা ভালো করে পারো তারা একটু দ্রুত এটার হলো অ্যান্সারটা দিয়ে দাও। আমরা কিসের কথা বলছি? চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে? ক, খ, গ, ঘ। আচ্ছা, সো এটা 3 নাম্বার প্রশ্ন। 3-এর এ বলতেছো, প্রীতি বলতেছো 3-এর এ, সামিরা বলতেছো 3-এর এ। ওকে, এর থেকে মোশাররফ বলতেছো তোমার 1793 সালে। আচ্ছা, একজন বলতেছো 1793 সালে। দেখি অ্যান্সার দেখি। এক্স্যাক্টলি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা 1757 সাল না, এই টাইমে তোমার পলাশির যুদ্ধ হয়েছিল। আর 1793 সালে তোমার মূলত চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা যেটা রয়েছে বা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, এটা হলো পাশ করানো হয়। আচ্ছা, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো নীতি কোন শাসকদের নীতিকে নির্দেশ করে? পর্তুগিজ, ডাচ, ফরাসি, ইংরেজ? পর্তুগিজ, ডাচ, ফরাসি, ইংরেজ? উত্তর দাও। আচ্ছা, ডিভাইড অ্যান্ড রুল নীতি কোন শাসকের নীতিকে নির্দেশ করে? পর্তুগিজ, ডাচ, ফরাসি, ইংরেজ? ওকে, দেখি 4-এর ডি বলতেছো এক্স্যাক্টলি ইংরেজ শাসকদের, এবং ইংরেজদের এই ডিভাইড অ্যান্ড রুল যে পলিসিটা, এই পলিসির কারণে দেখা গেছে যে আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল এবং হিন্দু মুসলিমদের মধ্যে যে বিভেদটা ভারতীয় উপমহাদেশে আমরা দেখতে পেয়েছিলাম 1900 সাল পরবর্তী সময়তে, সেটা বেসিক্যালি হয় এই ডিভাইড অ্যান্ড রুল এই পলিসির কারণে। গেল 1905 সালে বঙ্গভঙ্গের প্রধান কারণ কোনটা? রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, নাকি ধর্মীয়? রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, নাকি ধর্মীয়?
অ্যান্সার দাও। 1905 সালের বঙ্গভঙ্গের প্রধান কারণ কোনটা? 1905 সালে বঙ্গভঙ্গের প্রধান কারণ কোনটা? রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক নাকি ধর্মীয়? রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক নাকি ধর্মীয়? আচ্ছা, পাঁচের মধ্যে একটু হলো গিয়ে আমরা মানে উত্তরের ফারাক দেখতে পাচ্ছি। কেউ বলছো প্রশাসনিক, কেউ বলছো রাজনৈতিক, কেউ আবার বলছো তোমার ধর্মীয়। ওকে, এটার অ্যান্সার দেখি। আচ্ছা, অন্যতম প্রধান যে কারণটা সেটা হচ্ছে প্রশাসনিক। এই কারণটাই বেসিক্যালি এখানে দেখানো হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য। এই বঙ্গভঙ্গের সময় আমরা দেখি পুরো বাংলাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, আর ভারতের যে সেভেন সিস্টার্সের মধ্যে আসাম রয়েছে, সে আসাম নিয়ে তোমার পূর্ববঙ্গ, আর পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে কি ভারতের কলকাতা সহ পশ্চিমের যে বাংলা নগরীটা রয়েছে সেটা। এইভাবেই তোমার যেই বঙ্গভঙ্গটা হয়েছিল। এবং এটা করার প্রধান কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ সহ ভারতের সেভেন সিস্টার্সের আসাম রাজ্য পর্যন্ত পুরো যে টেরিটরিটা ছিল, এই টেরিটরিটা আসলে ছিল অনেক বিশাল। সকল জায়গায় ঠিকমতো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করা, সম্পাদন করা সম্ভব হচ্ছিল না, তাই মূলত এটা এখানে করা হয়েছিল। তবে এখানে আরেকটা জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে ধর্মীয় জায়গা, যেটা পরবর্তীতে আমরা ডিভাইড অ্যান্ড রুলের একটা ফলাফল হিসাবে দেখতে পারি। গেল। বঙ্গভঙ্গের মূল্যায়ন হিসেবে যৌক্তিক হলো হিন্দু মুসলিম সম্পর্কের উন্নতি, এটা তো মনে হচ্ছে না, ভাগ করো শাসন করা নীতির বিজয়, মুসলিম লীগের জন্ম। এই জিনিসটা কি আদৌ হবে? আমরা কিন্তু এটা মিটিগেশন যে প্রসেস আছে এমসিকিউতে, ওটার মাধ্যমে কিন্তু এটাকে সহজেই অ্যান্সার দিতে পারি। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, একটু ভালো করে দেখো। বঙ্গভঙ্গের মূল্যায়ন হিসেবে যৌক্তিক হলো হিন্দু মুসলমানের সম্পর্কের উন্নতি, ডিভাইড অ্যান্ড রুল নীতির বিজয়, মুসলিম লীগের জন্ম। এমসিকিউ নাম্বার 6, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, 6-এর সি বলতেছো। আচ্ছা, এখানে তোমার অবভিয়াসলি 1 নাম্বারটা হলো কি হবে না, এটা তোমার যারা 6-এর সি বলতেছো 2 আর 3, তাদের হলো কি অ্যান্সারটা সঠিক হয়েছে। ঠিক আছে, 6-এর অ্যান্সার হবে 2 ও 3, অর্থাৎ ভাগ করো শাসন করো নীতি এবং মুসলিম লীগের যে জন্ম সেটা। গেল। এরপর দেখি মর্লি মিন্টো সংস্কার আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? মর্লি মিন্টো সংস্কার আইন নিয়ে গতকালকে আমরা অনেকক্ষণ কথাবার্তা হলো গিয়ে বলছি। সো এই জায়গা থেকে দেখো অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? ইংরেজদের স্বতন্ত্র নির্বাচন, হিন্দুদের স্বতন্ত্র নির্বাচন, মুসলিমদের স্বতন্ত্র নির্বাচন, সংখ্যালঘুদের নির্বাচন। মর্লি মিন্টো সংস্কার আইন এর অন্যতম বৈশিষ্ট্য কি? আচ্ছা, স্বর্ণা বলতেছে আজকে 10 এর লাস্ট ক্লাস। কেন স্বর্ণা, তুমি আমাদের সাথে অ্যাডমিশনে জয়েন করবে না? অ্যাডমিশনের ক্লাসে আসলে আবার লাস্ট ক্লাস কেন? তখন তো আবার দেখা হবে। ওকে, ডান। সো মর্লি মিন্টো সংস্কার আইন, মর্লি মিন্টো নিয়ে সবাই দেখি 7C আর ডি নিয়ে খুব বলতেছে। মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন, সংখ্যালঘুদের নির্বাচন। ওকে, দেখি অ্যান্সারটা। আচ্ছা, এটার অ্যান্সারটা বেসিক্যালি মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনী। অনেকেই বলতে পারো যে সংখ্যালঘু তো ভাই হইতে পারে। হ্যাঁ, মুসলিমরা ওই টাইমে সংখ্যালঘু থাকলেও এই মর্লি মিন্টো সংস্কার আইনে কোনো সংখ্যালঘু নির্বাচন নিয়ে কথা বলা হয় নাই। ডিরেক্টলি এখানে তোমার মুসলমানদের যে নির্বাচনের বিষয়টা রয়েছে সেটা নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। গেল। এখানে তোমার আইনের বৈশিষ্ট্যগুলো দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যদি আজকের এই ক্লাসটা শেয়ার করো তাহলে আমি আর ফারহান ভাইয়া বুঝতে পারবো কারা কারা শেয়ার করেছো। শেয়ার বাটনে প্রেস করে সেটা দেখা যায়। দেন তাদেরকে ইনবক্সে এই যে এই ধরনের যে তোমার ব্যাখ্যা বিশ্লেষণগুলো রয়েছে, এই ব্যাখ্যা বিশ্লেষণ সহ এই স্লাইডটা কিন্তু পাঠাই দিব। ঠিক আছে, সো শেয়ার দ্য ক্লাস। ডান। আগাই সামনের দিকে। এমসিকিউ নাম্বার 10, ক অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করে, যে কোনো অজুহাতে এই অঞ্চলে বসবাসকারী হিন্দু ও মুসলমানদের মধ্যে মারামারি হানাহানি লেগে থাকে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য উভয় সম্প্রদায়ের কিছু রাজনৈতিক ব্যক্তি একটি চুক্তি সম্পাদন করে। ওকে, ডান। চুক্তি সম্পাদন করে। গেল। এবার বলা হচ্ছে উদ্দীপকের ক অঞ্চলে কোন চুক্তির প্রতি বেসিক্যালি অ্যান্সার করা হচ্ছে? লখনৌ চুক্তি, পুনরায় চুক্তি, সিমলা চুক্তি নাকি বেঙ্গল প্যাক্ট? অ্যান্সার দাও সবাই। ওকে, এটা খুবই হলো কি সিম্পল। বেঙ্গল প্যাক্ট মানে এই যে হিন্দু মুসলিম যে দাঙ্গা, এই দাঙ্গাটা রোধ করার জন্য কিন্তু আমরা একটা চুক্তি হলো কি দেখেছি, এটা হলো কি তোমার বেঙ্গল প্যাক্ট চুক্তি। অর্থাৎ হিন্দু মুসলিমকে আমরা আবার একত্রিত করব, এরকম একটা অবস্থা। বুঝছি আমরা? সাব্বাস। আগাই।
তো কিছু রাজনৈতিক ব্যক্তি চুক্তি সম্পাদন করে। এই চুক্তির উল্লেখযোগ্য দিক হলো স্বায়ত্তশাসনের বুনিয়াদ প্রতিষ্ঠা, ধর্মভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিষ্ঠা। MCQ 11 দেখো, স্বায়ত্তশাসনের বুনিয়াদ প্রতিষ্ঠা, ধর্মভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা। 11 অ্যান্সার দাও। আচ্ছা, ওকে, ডান। সো 11 অ্যান্সার এক্স্যাক্টলি। 11 তোমার ধর্মভিত্তিক সমাজ কখনোই প্রতিষ্ঠা কেউ করতে চায় না, যেখানে শুধুমাত্র ধর্ম নিয়ে কথাবার্তা হবে। এমন সমাজ প্রতিষ্ঠা করলে আসলে ওই সোসাইটিতে অন্য ধর্মের কোনো মানুষ থাকতে পারবে না, এটা একটা প্যারা হয়ে যাবে। তাই এই জিনিসটা হবে না, রাদার স্বায়ত্তশাসন আর সাম্প্রদায়িক চুক্তি, অর্থাৎ 1 ও 3 হবে। কে জানি বলছিল যে বি না হইলে আর ক্লাসই করবে না, তোমার তার ক্লাসটা করতে হচ্ছে, রাইট? ডান, আগাই সামনের দিকে। ওরে বাবা, দেখে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটাকে তোমার রাষ্ট্রীয় সভা আর ম্যানেজারিয়াল সভা, সদস্য 260টা, ব্যবস্থাপক সভায় তোমার সদস্য হচ্ছে তোমার 375টা। উদ্দীপকে কোন আইনটি সম্পর্কিত বিষয়টি উপস্থাপন করা হয়েছে? 1892 সালের কাউন্সিল আইন, এটা নিয়ে কথা বলছি গতকালকে। 1919 সালের ভারত শাসন আইন, ওকে। 1935 সালের তোমার ভারত শাসন আইন। 1909 সালের মর্লে মিন্টো সংস্কার আইন। দিনাজপুর বোর্ড আর রাজশাহী বোর্ডে একই বছরই এই প্রশ্নটা এসেছিল। একটু মানে চিন্তা করলেই আমরা এই জিনিসটা অ্যান্সার পাবো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, খালি এটা চিন্তা করো, কোন আইনে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়টা বেসিক্যালি উত্থাপন করা হয়েছে? কোন আইনে? এক্স্যাক্টলি ভারত শাসন আইন 1935। এইখানে বেসিক্যালি বলা হয় তোমার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, প্রাদেশিক সরকার এবং হচ্ছে কেন্দ্রীয় সরকারের মধ্যে হচ্ছে পার্থক্য থাকবে, আর যে প্রাদেশিক সরকার রয়েছে, প্রাদেশিক সরকার স্বায়ত্তশাসন কায়েম করবে। ঠিক আছে, এরকম একটা জায়গা থেকে 1935 সালেই সর্বপ্রথম যে ভারত শাসন আইন এর আগে 1919 সালে আসছিল, বাট 35 সালে যে রিভাইজড ভার্সনটা আসে সেখানে তোমার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বেসিক্যালি উল্লেখ করা হয়। একই বিষয়, একই উদ্দীপক নির্দেশ করেছে। অন্যতম বৈশিষ্ট্য হলো কি যুক্তরাষ্ট্রীয় আদালত, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় দ্বৈত শাসন। হ্যাঁ, আমি তো এটার অ্যান্সার একটু আগে বলে দিছি, এখন দেখে তোমরা বুঝতে পারো কিনা। এর আগের কোশ্চেনটা দেখা করার সময় আমি এটার অ্যান্সারটা হলো গিয়ে দিয়ে দিছি তোমাদেরকে। ভাইয়া সাজেশন পাচ্ছি না, কে বলতেছো? শাহজামাল। দেখো ভাইয়া, একটা কমেন্ট পিন করা আছে, সেখানে প্রায় 22টার মতো রিয়াকশন। এই কমেন্টে যাও, তাহলে তোমরা ইয়াটা পেয়ে যাবা। ওকে, ডান। সো দেখি এটার অ্যান্সার কি। এটার অ্যান্সার হচ্ছে কি 1, 2 ও 3। ভারত শাসন আইনে তোমার যুক্তরাষ্ট্রীয় আদালতের কথা বলা হয়েছিল। পুরো ভারত মানে বর্তমানে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ভারতের 7 সিস্টার্স এই অঙ্গরাজ্য সহ পুরা যে তোমার এরিয়াটা রয়েছে সবকিছু মিলে তোমার যুক্তরাষ্ট্র আদালতের কথা বলা হয়েছিল। প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্থাৎ প্রভিন্সগুলোতে নিজস্ব স্বায়ত্তশাসন থাকবে বা অটোনমি থাকবে, আর কেন্দ্রে অর্থাৎ সেন্ট্রালে এসে তোমার দ্বৈত শাসনের ব্যবস্থা প্রচলিত হবে। গেল 14 নাম্বার, জিন্নার লাহোর প্রস্তাব সংশোধন ফলাফল কি? ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা, একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা, অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ ব্যাহত, অখণ্ড বাংলা প্রতিষ্ঠা। জিন্নার লাহোর প্রস্তাব সংশোধনের ফলাফল কি? জিন্না 1940 সালে যে লাহোর প্রস্তাবটা দেন, সেই লাহোর প্রস্তাবটা সংশোধন করা হয়েছিল, সেই সংশোধনের ফলাফল কি? বলো। 14 নাম্বার। ঠিক আছে, 14 অ্যান্সার চাচ্ছি আমরা। নাম্বার 14 এর হচ্ছে কি এ, তারপর পিঙ্কি বলছে 14 এর এ, ফয়সাল বলছে 14 এর এ। আচ্ছা দেখো এখানে তোমার দেখো কি বলতেছে, অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ ব্যাহত। এখানে ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা, ঠিক আছে, এই জিনিসটাও তোমার জিন্নার যে মূল কথাটা ছিল, কিন্তু সেখানে জিন্না যখন লাহোর প্রস্তাবটা সংশোধন করে, মূল লাহোর প্রস্তাবের উদ্দেশ্য ছিল এইটা, বাট লাহোর প্রস্তাব সংশোধন করার পরেও দেখা যায় যে অখণ্ড বাংলা, যেখানে তোমার হিন্দু মুসলিম একত্রিত হলোকে থাকবে, সেই হিন্দু মুসলিম একত্রে থাকার বিষয়টা জিন্না চায় না, এবং জিন্না সরাসরি বলে ভারতীয় উপমহাদেশের মুসলিমদের জন্য একটা আলাদা স্বাধীন রাষ্ট্রের প্রয়োজন। ঠিক আছে, গেল। এরপর দেখে লাহোর প্রস্তাবে গুরুত্ব বিশ্লেষণ করে যদি পরিলক্ষিত হয়, জাতিতত্ত্বের সৃষ্টি, পাকিস্তান ও ভারত সৃষ্টি, সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট। আই থিঙ্ক তোমার হলো এটা বুঝতে পারতেছো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের হলো পাকিস্তান ও ভারত সৃষ্টি যেরকম হচ্ছে, সাম্প্রদায়িক যে ঐক্যের বিষয়টা, সেই ঐক্যের বিষয়টা কিন্তু তোমার সৃষ্টি হচ্ছে। গেল
ঐক্যবিষ্টা থাকতেছে না। এরপর দেখি সিপাহী বিদ্রোহ কত সালে মূলত সংঘটিত হয়? 1857 সালে, এটা নিয়ে অলরেডি হচ্ছে কি আমরা কথাবার্তা বলে ফেলছি, এমসিকিউ নাম্বার 16। 1860, 1970 নাকি 1885 সালে? ঠিক আছে, ডান। ঠিক আছে, আমাকে একটু কাইন্ডলি বলো। আমরা আছি এখন 16 নাম্বারে। এক্স্যাক্টলি দেখি এটার অ্যান্সার হচ্ছে 16 নাম্বার 1917 সাল জানি কি 70 সালকে জানি বললা, ওটা তো হবে না। এটার অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার এখানে কি বলতেছে 1857। ওকে, ডান, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে দেখি ভারতের 7টি রাজ্যকে একত্রে হচ্ছে গিয়ে সেভেন সিস্টার্স বলে, মানে বাংলাদেশের থেকে হচ্ছে যে পূর্ব দিকটা রয়েছে সেখানে যেটা ভারতের 7টি রাজ্য রয়েছে, 7টি রাজ্যের কথা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, এরপর দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন দেশের বণিক সংঘ? ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, হল্যান্ড। ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, হল্যান্ড। দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশের বণিক সংঘ? ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, হল্যান্ড। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশের বণিক সংঘ? আই থিঙ্ক এটা বুঝতে পারতেছো, এটা যেহেতু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা হচ্ছে, তার মানে এটার উত্তর হবে কি তোমার ইংল্যান্ড। গেল। এরপরে দেখি কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়? 1763, 64, 65, 66। বক্সারের যুদ্ধ। ওকে, ঠিক আছে। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1765 সাল বলতেছো, এটা এটা অ্যান্সার হচ্ছে কি তোমার 1764। গেল। এরপর দেখি 57 সালের পলাশির যুদ্ধে ইংরেজ বাহিনীর প্রধান কে ছিলেন? কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড হার্ডিঞ্জ নাকি লর্ড ক্লাইভ? ওকে, 19-এর অ্যান্সার দাও। নাম্বার 19। আচ্ছা, এক্স্যাক্টলি লর্ড ক্লাইভ, 19-এর ডি। এরপর দিকে কোন চুক্তি বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি সনদ লাভ করেছিল? এলাহাবাদ চুক্তি, মারি চুক্তি, পুনা চুক্তি নাকি আলীনগর চুক্তি? ওকে, এমসিকিউ নাম্বার 20। আচ্ছা, ও দেখি এটার অ্যান্সার হচ্ছে কি এলাহাবাদ চুক্তি। ওকে, তো স্টুডেন্টস আমরা যদি আরো অন্যান্য টপিকগুলো পড়তে হবে, এখানে আরো তোমার কিন্তু 10টার মতো এমসিকিউ রয়েছে। এমসিকিউগুলো পাওয়ার জন্য তোমরা ক্লাসটা শেয়ার করে ফেলবা। আচ্ছা, এরপরে হলো কি দেখি আমরা পরবর্তীতে একটা উদ্দীপক রয়েছে গ আর ঘটা আমরা একটু পড়ে নিই। ঔপনিবেশিক শাসন নির্যাতনে যাতাকলে নিষ্পোষিত হয়ে এম রাষ্ট্রের জনগণ দীর্ঘদিন যাবত স্বাধীনতা আন্দোলন করে চলছে। ভালো কথা। গণ আন্দোলনে বাধ্য হয়ে শাসক গোষ্ঠী একটি নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রকে দুভাগে ভাগ করে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম দিয়ে দেশ ত্যাগ করে। মানে বুঝতে পারতেছো যে একটা নতুন আইন প্রণয়ন করলো, প্রণয়ন করে একটা রাষ্ট্রকে দুই টুকরা করে দিয়ে পালায় গেল। দেখি গ নাম্বারে কি বলতেছে তোমার হচ্ছে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন আইনের সাদৃশ্য রয়েছে? এটা হচ্ছে কি তোমাকে লিখতে হবে ওই যে লাহোর প্রস্তাব পরবর্তী সময়তে আমাদের দেশটাকে যদি দুই ভাগে হলোকে ভাগ করে ফেলা হয়, মানে ভারত উপমহাদেশকে যদি দুই ভাগে ভাগ করা হয় যে আইনের ভিত্তিতে, সেটার কথা মূলত এখানে বলা হচ্ছে। আর উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইন যেটা রয়েছে সেটা তোমার গুরুত্ব এখানে বিশ্লেষণ করতে হবে। তো মোটামুটি হচ্ছে কি এখানে এতটুকুই এই চ্যাপ্টার থেকে, যেখান থেকে তোমার কোশ্চেন আসে। নাম্বার 1, তোমার যতগুলো আইন রয়েছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্টলি 1919 সালে ভারত শাসন আইন, 1935 সালে ভারত শাসন আইন, খুব ভালো করে এই দুটো হলো পড়তে হবে। আর নাম্বার 2 হলো আমাদের যে বিদ্রোহগুলো রয়েছে, সিপাহী বিদ্রোহ, সেটা মাথায় রাখতে হবে। আর যে চুক্তিগুলো রয়েছে এলাহাবাদ চুক্তি বা তোমার মর্লেমিন্টো সংস্কার আইন, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো মোটামুটি এতটুকুই। এবার আমাদের শুরু হবে চ্যাপ্টার 2, আর চ্যাপ্টার 2 এর জন্য আমি ফারহান ভাইকে ডেকে নিচ্ছি। ভাইয়া অনেক ধন্যবাদ ফারসিনকে এতক্ষণ চমৎকারভাবে অধ্যায় 1টা তোমাদের কাছে এক্সপ্লেইন করার জন্য। সো তোমরা যারা যারা অধ্যায় 1টা বুঝতে পেরেছো তারা কমেন্টে লিখে ফেলো ক্লিয়ার। যারা যারা এই ক্লাসের স্লাইডটা পেতে চাও, আজকে কিন্তু আগেই আমরা বলে দিয়েছি যে পুরো সবগুলো চ্যাপ্টার বা পুরো বইটাকে কভার করার জন্য আমরা কিন্তু আমাদের যতগুলো এমসিকিউ এক একটা চ্যাপ্টারে আছে তার চেয়ে 10টা করে এমসিকিউ কম পড়াচ্ছি আমরা, অর্থাৎ 30টা করে এমসিকিউ আছে প্রতি চ্যাপ্টার থেকে, সেখান থেকে 20টা আমরা ক্লাসে সলভ করিয়ে দিচ্ছি। সো প্রত্যেকটা চ্যাপ্টারে যে বুঝতে পারছো আরো 10টা করে এমসিকিউ বাকি থেকে যাচ্ছে। সো এই এমসিকিউগুলো পাওয়ার জন্য এই পিডিএফ স্লাইডটা যেহেতু তোমাদের দরকার, সেই পিডিএফ স্লাইডটা পেতে হলে কি করতে হবে? এই যে ক্লাসটা আছে ক্লাসটা তোমরা শেয়ার করে দিতে হবে। শেয়ার করে দিলেই কিন্তু আমরা তোমাদেরকে এই ক্লাসের স্লাইডটা ইনবক্সে পাঠিয়ে দিব। আর যারা যারা অলরেডি অধ্যায় 1টা বুঝেছো তারা ক্লিয়ার লিখে ফেলো, ভেরি গুড। চলো এখন তাহলে আমরা অধ্যায় 2টা স্টার্ট করে দিতে পারি। ক্লিয়ার ভাইয়া?
আচ্ছা, জোবায়ের আহমেদ এত দুষ্ট লিখেছে হারপিকের মতো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, পানির মতো পরিষ্কার না লিখে বলছে হারপিকের মতো ক্লিয়ার। অল রাইট, ঠিক আছে, ডান। অধ্যায় 2 আমরা শুরু করি পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971। প্রথম যে প্রশ্নটা, এটা একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। পাকিস্তান আমল অর্থাৎ বলে দেওয়া আছে 1947 থেকে 1971 বাঙালিদের জন্য কেমন ছিল? শোষণ ও বঞ্চনার ইতিহাস, সুখ ও সমৃদ্ধির ইতিহাস, স্বপ্ন ও সম্ভাবনার ইতিহাস। কোনটা? আমরা প্রসেস অফ এলিমিনেশন শিখেছি আমাদের সিভিক্স ফার্স্ট পেপারের যে প্রথম ক্লাসটা, সেটাতে আমরা কি জানি, এইখান থেকে আমাদের যে অপশনটা ভুল সেটা কেটে দিতে হবে। শোষণ ও বঞ্চনার ইতিহাস, দিস ইজ কারেক্ট। সুখ সমৃদ্ধির ইতিহাস, এটা তো ভুল। স্বপ্ন সম্ভাবনার ইতিহাস, এটা আসলে ভুল। তার মানে খুবই রেয়ার টাইপ অফ বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আমরা পেলাম যেখানে দুইটা অপশন ভুল। লেটস সি দুইটা অপশন ভুল হওয়ার পরে আমরা আসলে শুধু অপশন 1 পাই কিনা। দেখো শুধু অপশন 1 কিন্তু এখানে আছে, তার মানে দিস শুড বি দা কারেক্ট অ্যান্সার। দেখেছো? ক্লিয়ার? একের এ নিপুরায় জয় সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। ইস্টা জাহান সঠিক উত্তর দিয়েছে, মোহাম্মদ আকিব ভুল উত্তর দিয়েছে। একের ঘ হবে না, ওকে, শুধু এক হবে। ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, এক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন যদি দেখি, মাওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কত সালে? চট্টগ্রাম বোর্ডে 2015 সালে আসা প্রশ্ন। 1948, 49, 50 নাকি 51? 2। আচ্ছা, আমি ততটুকুই দ্রুত পড়াতে পারবো যত দ্রুত তোমরা কমেন্টে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবা। তোমরা যদি প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিতে পারো তাহলে আমি প্রশ্ন না পড়েও চলে যেতে পারি। আর তোমরা যদি দেরি করো চিন্তা ভাবনা করতে, তাহলে আমারও হয়তো একটু সময় লাগতে পারে। 2 এর এ বলছে অনেকে। ওকে, হালিমা আহমেদকে ধন্যবাদ শেয়ার ডান করে ফেলার জন্য। যারা যারা অলরেডি শেয়ার করে ফেলেছো, যে 52 জন, তাদেরকে ক্লাসের পরে আমি আর তোমাদের ফার্সিম ভাইয়া এই ক্লাসের স্লাইডটা ইনবক্স করে দিব। ওকে, জুবাইর আহমেদ বলছে এ, অনেকে বলছে 2 এর বি, আর সাথী আক্তার বলছে 2 এর এ। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 এর বি, 1949। 2 এর বি, 1949 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ভেরি গুড, ঠিক আছে। সাইয়েদা সিনথিয়াও শেয়ার করে ফেলেছে। 3 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে, ফার্স্ট ফেজে, প্রথম ধাপে কোনটা পরিলক্ষিত হয়? ক, শহীদ মিনার তৈরি করা, খ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা, গ, খাজা নাজিমুদ্দিনের প্রস্তাব, নাকি ঘ, তমুদ্দিন মজলিসের প্রচেষ্টা। কোনটা হয়েছে একদম শুরুর দিকে? 3 নম্বর প্রশ্ন, দেখি এটা পারি কিনা। লামিয়া ইসলামকে ধন্যবাদ শেয়ার ডান করে ফেলার জন্য। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি প্রায় 58 জন তোমরা লাইভটা শেয়ার করে ফেলেছো, চমৎকার। শ্রেষ্ঠা পল বলছে ডি, 1949। হ্যারি বলছে নেক্সট, নেক্সটে চলে আসলাম হ্যারি। জোবাইর আহমেদ বলছে ডি। 3 এর এইভাবে বলতে হবে, দেখো তোমরা যখন উত্তর বলছো তোমরা এইভাবে বলবা যে 3 এর ডি, বুঝছো? অথবা বলবো হচ্ছে 3 এর, মনে করো 3 এর গ, নাহলে তো বোঝা যায় না যে তোমরা আসলে কোন প্রশ্নের উত্তর দিচ্ছ। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, তমুদ্দিন মজলিস প্রচেষ্টা করা। তমুদ্দিন মজলিস প্রথমত গঠিত হয়, এটা ভাষা আন্দোলনের বা কালচারালি যাতে বাঙালিরা রেজিস্ট করতে পারে পাকিস্তানের যে শোষণ বঞ্চনা বা আমাদের উপর তাদের জোর করে চাপিয়ে দেওয়া বিভিন্ন রকম নিয়ম নীতি, সেগুলো যাতে আমরা প্রতিরোধ বা প্রতিবাদ করতে পারি, এটার জন্য প্রথমত যে সংগঠনটা তৈরি করা হয় সেটার নাম ছিল তমুদ্দিন মজলিস, এবং তাদের নিজস্ব পাবলিকেশন বা তাদের নিজস্ব প্রকাশনাও ছিল। তারাই কিন্তু পরবর্তীতে বাংলা ভাষার পক্ষে নানা রকম জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। 4 নম্বর প্রশ্ন যদি যাই, 1952 সালে ভাষার দাবিতে পূর্ব বাংলার ছাত্র সমাজ কোন ধারা ভঙ্গ করে? খুবই সহজ প্রশ্ন এটা। এখনো আমরা জানি যে এখনো এই ধারাটা এমনই আছে। এই ধারাটা কিন্তু 2024-এও জারি করা হয়েছিল অনেক জায়গায়, এবং সেটা তখনও বাংলাদেশরা ভঙ্গ করেছিল। এটা কোন ধারা? এটা কোন ধারা? এটাকে বলা হয় কারফিউ, দেখা মাত্রই গুলির অর্ডার, ঠিক আছে? 144 ধারা। পারবো এটা? সবাই পারবো। এটা হচ্ছে 144 ধারা। ওকে, 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? এটা খুবই সহজ একটা প্রশ্ন, এটা 21শে ফেব্রুয়ারি। এটা তোমরা অ্যান্সার না দিলেও আশা করি তোমরা পরীক্ষায় গিয়ে সঠিক উত্তর দিতে পারবা। 5 নম্বর আরেকটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদ হলো 1, একটি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, 2, একটি ইতিহাস ও সংস্কৃতি ভিত্তিক চেতনা, এবং 3, একটি অসাম্প্রদায়িক চেতনা। তোমরা আমাকে ফার্স্টে বলো যে এখানে অপশন 1, 2, 3 এর মধ্যে কোনো ভুল আছে কিনা। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। তোমরা আমাকে ফার্স্টে বলো এখানে অপশন 1, 2, 3 এর মধ্যে কোনো ভুল আছে নাকি কিনা। লামিয়া আক্তারকে ধন্যবাদ ক্লাসটা শেয়ার করে ফেলার জন্য, ভেরি গুড। ওকে, সিয়াম বলছে 5 এর ডি বলছে। আমরা এখন 6 আছি, 6 নম্বরটা বলো তোমরা। এখানে কি কোনো ভুল আছে? স্টেপ 1, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এখানে কি কোনোটা ভুল আছে? 1, 2, 3 এর মধ্যে কোনোটা কি ভুল আছে? ওকে, অরূপ শেয়ার ডান করে ফেলছে, ভেরি গুড। চেষ্টা পল বলছে 5 এর ডি। আমরা এখন 6 আছি, 6 নম্বর বলো।
সায়াদা সিনথিয়া বলছে 5 ডি। আচ্ছা ডি 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 অনেকে বলছে। শেয়ার ডান ভাইয়া, মাহফুজ বলেছে ভেরি গুড। কারেক্ট অ্যান্সার কি হবে? এইখানে কিন্তু তিনটাই কারেক্ট। অপশন 1ও কারেক্ট, এইটাও কারেক্ট, অপশন 2ও কারেক্ট এবং অপশন 3ও কারেক্ট। তিনটাই যেহেতু কারেক্ট তাহলে দেখো অপশন ঘতে 1 2 3 তিনটাই আছে। সো দিস শুড বি দা কারেক্ট অ্যান্সার। বুঝছি? বুঝলে ক্লিয়ার লিখে ফেলে একটু, বুঝলে একটু ক্লিয়ার লিখে ফেলো। ওকে, তারপরে দেখো 6 নম্বর, আদিবা মনোযোগ দিয়ে টেলিভিশনে খবর দেখছিল। এক নেতা ছাত্রদের এক সমাবেশে বলিষ্ঠ কণ্ঠে সরকারের গৃহীত রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন। সমাবেশের একটি অংশ নানা ধ্বনিতে এর প্রতিবাদ জানায়। উদ্দীপকে বর্ণিত নেতাদের বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? না মাহফুজ আহমেদ, অপশন 3টাও কারেক্ট ছিল। ওখানে বাঙালি যে চেতনা সেটা অসাম্প্রদায়িক চেতনাকেই ধারণ করে। ওকে, সো এটা কি হবে? রাষ্ট্রভাষা আন্দোলন হতে পারে, আমরা এটাকে পেন্ডিং রাখি। 69-এর গণ অভ্যুত্থান এটা হবে না, 71-এর মুক্তিযুদ্ধ হবে না, অসহযোগ আন্দোলন 1969-এর এটাও হবে না। সো দিস শুড বি দা কারেক্ট অ্যান্সার, রাষ্ট্রভাষা আন্দোলন। রাষ্ট্রভাষা আন্দোলন, তাই না? হ্যাঁ, হাসিব বলেছে রাষ্ট্রভাষা আন্দোলন, ভেরি গুড। সুমাইয়া আক্তার এখন 2-এর খ বলছে, অথচ আমরা চলে এসেছি 6 নম্বর প্রশ্নে। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন। ভেরি গুড, ক্লিয়ার সবার কাছে। 7 নম্বর প্রশ্ন, একই উদ্দীপক, সো আমরা আবার রিপিট করছি না সময় বাঁচানোর স্বার্থে। উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ ফলাফল কি ছিল? মানে এর ফলে, এই রাষ্ট্রভাষা আন্দোলনটার ফলে ফলাফল কি হয়েছে? 1 জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়া, 2 ভূখণ্ডের সীমানা নির্ধারণ করা এবং 3 পৃথক নির্বাচনের স্বীকৃতি দেওয়া। কোনটা হবে? এই যে আন্দোলন, এই আন্দোলনের কিন্তু মানে 1948 সাল থেকে পরবর্তীতে 1952 সাল হয়, 1954 সালে পরে যুক্তফ্রন্টের নির্বাচন হয়, বুঝতে পেরেছ? পরবর্তীতে শিক্ষা সংস্কার কমিশন হয় 62-তে, তারপর 1966-তে 6 দফা আন্দোলন হয়, 1969-এ হচ্ছে গণ অভ্যুত্থান হয়, অসহযোগ আন্দোলন হয়, 1970-এ একটা নির্বাচন হয়, 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। সো অনেকগুলো ঘটনা কিন্তু এখানে রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলনটার ফলাফল কি? কোনটা এই আন্দোলনের ফলাফল? কি হয়েছিল রাষ্ট্রভাষা আন্দোলনটার ফলে? সো এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন যদি দেখি, 1 ঠিক আছে, 2 ভূখণ্ডের সীমানা নির্ধারণ করা হয় পরবর্তীতে, এবং কি হয়? এবং আমাদের এই যে জাতীয় চেতনাটা, সেই জাতীয় চেতনাটা প্রতিষ্ঠিত হয়। ওকে, ঠিক আছে। তারপরে যদি যাই 8 নম্বর প্রশ্নে, পাকিস্তানের সংবিধান প্রণয়নের সমস্যা হলো 1 ভাষার ভিন্নতা, 2 কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন এবং 3 আইনসভার প্রতিনিধিত্ব সংখ্যা। পাকিস্তানের যে কনস্টিটিউশন বা সংবিধান সেইটা তৈরি করতে গিয়ে কি সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে বলো? সো এখানে কোনটা কোনটা হবে? ভাষার ভিন্নতা। আচ্ছা, ভাষার ভিন্নতা কি অন্য এমন কি দেশ আছে যেখানে আসলে ভাষার ভিন্নতা রয়েছে? ভাষার ভিন্নতা রয়েছে এরকম কি অন্য দেশ আছে? মনে করো আমি যদি ভারতের উদাহরণ দিই, ভারতে কিন্তু অনেকগুলো ভাষা রয়েছে। সো ভারতে কি সংবিধান প্রণয়ন করতে গিয়ে এই ভাষা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে? আচ্ছা, ওকে। সো আমরা যদি কারেক্ট অ্যান্সার দেখি যে এইখানে সংবিধান প্রণয়নটার ক্ষেত্রে যখন সমস্যা হয়েছে, একটা মূল সমস্যা দাঁড়িয়েছে এইটা যে রাষ্ট্রভাষা আসলে কোনটা হবে। পাকিস্তানের প্রেক্ষাপটে বলছি, সেটা কি বাংলা হবে, উর্দু হবে? দেখো, ক্ষমতার কেন্দ্রে তখন ছিল পশ্চিম পাকিস্তান এবং সবকিছু প্রশাসনিক আইন আদালত সবকিছু চলতো পশ্চিম পাকিস্তানের সিস্টেম অনুযায়ী। এই জন্য তাদের দাবি দেওয়া ছিল যে হ্যাঁ সবকিছু আসলে পাকিস্তানি ভাষায় হতে হবে বা উর্দু ভাষায় হতে হবে। অন্যদিকে জনসংখ্যার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ ছিল আবার বাঙালিরা বা যারা বাংলা ভাষায় কথা বলতো তারা। এই জন্য এই ভাষার যে বিভেদটা, যে ভাষার যে দ্বন্দ্বটা, এইটা কিন্তু তখন সংবিধান তৈরির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এই প্রবলেমটা হয়তো সলভ করা যেত, কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট এটা সলভ করা সম্ভব হয় নাই। সো কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 4, অর্থাৎ 1 2 3 1 2 3। ওকে, 9 নম্বর প্রশ্ন, কোন ঘটনার মাধ্যমে আগরতলার মামলার সব আসামি মুক্তি পান? আগরতলা মামলার সকল আসামি মুক্তি পান কোন ঘটনার মাধ্যমে? আগরতলা মামলার কোন ঘটনার মাধ্যমে আগরতলা মামলার সব আসামি মুক্তি পান? 1966 6 দফা, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, নাকি 1971-এর মুক্তিযুদ্ধ? কোনটা হবে? ওকে, যারা যারা লিংক পাচ্ছ না কোনো সমস্যা নেই, এই লাইভ ক্লাসে শেয়ার করো, পরবর্তীতে আমরা তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিব এই ক্লাসের স্লাইড। 9 নম্বর প্রশ্ন, কোন ঘটনার মাধ্যমে আগরতলার ষড়যন্ত্র মামলার সব আসামি মুক্তি পান? কোনটা?
ওকে, ধন্যবাদ মুন্না লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলার জন্য। ভেরি গুড। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, 1969 গণ অভ্যুত্থান। 1969 গণ অভ্যুত্থানের মাধ্যমে আগরতলা ষড়যন্ত্র মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয় এবং সবাই মুক্তি পান। আচ্ছা, তারপর যদি যাই প্রশ্ন নম্বর 10, মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান কে? অনেকবার পরীক্ষা এসেছে। ক অধ্যাপক মোজাফফর আহমদ, অধ্যাপক ইউসুফ আলী, আব্দুল হান্নান নাকি মনি সিং? কে মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান? হ্যাঁ, খায়রুল হাসিব 1969 বলছে সঠিক উত্তর। উম্মেহানি বলছে 10-এর বি। জিশান কবির বলছে 9-এর খ। আমরা আছি এখন কত নম্বরে? আমরা আছি এখন 10 নম্বরে। ইয়াস। জান্নাত বলছে 10-এর বি। সাইয়েদা সিনথিয়া বলছে 10-এর বি। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে 10-এর বি। ইয়াস, অধ্যাপক ইউসুফ আলী যারা উত্তর দিয়েছে তাদের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। ভেরি গুড। যারা সবার আগে, যেমন নীলা সঠিক উত্তর দিয়েছে, জুই সঠিক উত্তর দিয়েছে, মাহফুজ সঠিক উত্তর দিয়েছে। ওকে, পরের প্রশ্নে চলে যাই। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উদ্দীপকের ঘোষণায় কি শুরু হয়? এটা কিন্তু শেখ মুজিবুর রহমানের 7 মার্চে যে ভাষণ সেইটার পরিপ্রেক্ষিতে বলা। ক 6 দফা কর্মসূচি, খ গণ অভ্যুত্থান, গ অসহযোগ নাকি ঘ মুক্তিযুদ্ধ? তো এই দুইটা হবে না, আমরা মোটামুটি শিওর। ক আর খ হবে না, অসহযোগ হতে পারে এবং মুক্তিযুদ্ধ হতে পারে। 7 মার্চে যে ঘোষণাটা রমনার রেসকোর্স ময়দানে দেওয়া, তার পরিপ্রেক্ষিতে কি হয়, ইমিডিয়েটলি কি হয় তার পরিপ্রেক্ষিতে আমরা যদি পুরো ভাষণটা পড়ি, আমাদের নিশ্চয়ই আইডিয়া থাকার কথা যে এরপর 7 মার্চের এই ভাষণটার পরে কি হয়েছিল বাংলাদেশে। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে মুক্তিযুদ্ধ। এর পরে কি হয়েছে? এটার কারণেই তখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। রাইট। ওকে, 7 মার্চের ঘোষণার পরে 25 মার্চে কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়। 25 মার্চ রাতের বেলায় বা 26 মার্চ প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ শুরু হয়। ওকে, এটা আমরা পারলাম। 12 নম্বর প্রশ্ন, অপারেশন সার্চলাইটের অন্যতম বৈশিষ্ট্য কি? দারিদ্র্য দূরীকরণ, নির্বাচনী প্রচারণা, নির্বিচারের মানুষ হত্যা এবং মূলধন গঠন। কোনোটাই হবে না, এইটা এইটা এইটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, নির্বিচারে মানুষ হত্যা। এটাই কিন্তু অপারেশন সার্চলাইটের মূল উদ্দেশ্য ছিল। ওকে, না খায়রুল হাসিব, এটা মুক্তিযুদ্ধ হবে। তারপরে 13 নম্বর প্রশ্ন যদি দেখি, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এইচ.এম. কামরুজ্জামান, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী, তাজউদ্দিন আহমদ নাকি সৈয়দ নজরুল ইসলাম? একটা কথা সুস্পষ্টভাবে বলে দেই, মার্ক করে রাখো। এইখান থেকে প্রতি বছর অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে যে মুজিবনগর সরকারের অমুক মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন, তমুক মন্ত্রী কে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বা অর্থমন্ত্রী কে ছিলেন, পাট বিষয়ক মন্ত্রী কে ছিলেন। এইটা প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই জায়গাটা আমরা খুব কেয়ারফুলি পড়বো। এই প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন নম্বর 13, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রী, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী জিহাদুদ্দিন বলছে এম মনসুর আলী, 12 গ বলছে মেঘলা আকাশ। আমরা আছি এখন 13 নম্বর প্রশ্নে। আচ্ছা, 13 গ বলছে মশিউর রহমান, ফেরদৌস বলছে খ, হুমায়রা নূর তন্নি বলছে 12 গ, মনসুর আলী বলছে নীলা। আচ্ছা, উম্মেহানি জেবা বলছে বি, এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরেছি? যারা যারা পেরেছি তারা একটু ক্লিয়ার লিখে দাও যে ইয়েস পেরেছি। ফ্যান্টাস্টিক। তারপরে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বারবার কিন্তু এখান থেকে এইচএসসি তেও প্রশ্ন আসে, আবার অ্যাডমিশনের প্রশ্ন আসে। এখন প্রশ্ন হচ্ছে যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম নাকি তাজউদ্দিন আহমেদ? কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে অনেকে। ওকে, কারেক্ট অ্যান্সার কোনটা? ইয়েস, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, পারবো এটা? আচ্ছা, 15 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, বাংলাদেশের বিজয় দিবস কবে? খুবই সহজ একটা প্রশ্ন, তারপর আমরা অনেক সময় এটা ভুল করে থাকি। আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস আর বিজয় দিবস এখনো কেন যেন গুলিয়ে ফেলি, কিন্তু পৌরনীতি শিক্ষার্থী হিসেবে আমাদের এই ভুলটা কখনোই করা উচিত না। স্বাধীনতা দিবস আর বিজয় দিবস আমাদের কখনো মিলিয়ে ফেলা উচিত না। রাইট? সো এটা পারবো। এটা হচ্ছে 16 ডিসেম্বর। বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর, বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। অল রাইট। 16 নম্বর প্রশ্ন যদি একটু দেখি, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা তার দেশের স্বাধীনতার জন্য ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। জীবনের বেশিরভাগ সময় শোষক গোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে জেলে কাটিয়েছেন। তার এই জেল, জুলুম, নির্যাতন ভোগের সফল পরিসমাপ্তি দক্ষিণ আফ্রিকার মানুষের স্বাধীনতা অর্জন। স্বাধীনতার পরে দক্ষিণ আফ্রিকার জনগণ তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত করে। উদ্দীপকে নেলসন ম্যান্ডেলার সাথে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?
এটাও বোর্ডে আসা প্রশ্ন, এটার উত্তরও আমরা পারবো আশা করি। জিহাদুদ্দিন বলছে শেখ মুজিবুর রহমান, ওকে। তারপর হচ্ছে মৃদুল বলছে 16 এ। খায়রুল হাসিব বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারেক্ট অ্যান্সার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অলরাইট, 17 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন দেখি। স্বাধীনতা আন্দোলনে জাতীয়তাবাদী নেতা জাতির কাছে কি ধরনের সম্মান লাভ করেন? 1 জাতীয় নেতা হিসেবে, জাতির পিতা হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে, কোনটা হবে দেখি, কোনটা হবে এখানে? অপশন 1 2 3 দেখি আমরা পারি কিনা। এটা হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন। আমরা আগেই বলেছি ক্লাসে সবগুলো চ্যাপ্টার কভার করার জন্য আমরা কি করব, আমরা প্রতিটা চ্যাপ্টারের, যদিও ক্লাসের স্লাইডে 30টা করে এমসিকিউ আছে, আমরা 20টা করে এমসিকিউ ক্লাসে পড়াবো, সলভ করাবো, 10টা করে এমসিকিউ তোমরা যাতে বাসায় পড়ে সলভ করতে পারো এই জন্য ক্লাসের যে পিডিএফটা সেটা যারা লাইভ ক্লাসে শেয়ার দিবা তাদেরকে ক্লাসের পরপর আমরা ইনবক্সে পাঠিয়ে দিব। ক্লিয়ার? তার মানে এই চ্যাপ্টার থেকে আর আমরা এইটা সহ আর 3টা মোটামুটি সলভ করবো, 20টা। ওকে, আচ্ছা একজন জিজ্ঞেস করছে যে খাতায়, পরীক্ষার খাতায় কি বঙ্গবন্ধু লিখবো কিনা? হ্যাঁ, কারণ বঙ্গবন্ধুটা তো ছাত্র নেতাদের দেওয়াই উপাধি, মানে এটা কিন্তু এমন না যে পরবর্তী সময় আওয়ামী লীগের দেওয়া উপাধি, এটা কিন্তু স্বাধীনতা যুদ্ধের আগে দেওয়া উপাধি বঙ্গবন্ধু। ওকে, আর আমার মনে হয় না তোমরা যত ক্রিটিক্যালি চিন্তা করো যে পরীক্ষার খাতা এভাবে দেখা হবে কিনা, একটা টাইটেল এমন না দিয়ে অমন দিলে আমার খাতার নম্বর কেটে দেওয়া হবে কিনা, এইভাবে পরীক্ষকরা বায়াসড ভাবে তোমার খাতা চেক করবে না। হ্যাঁ, 1969 সালে উপাধিটা দেওয়া হয় একজন বলেছে, সাইদা সিনথিয়া। কে দেয় বলো তো? একজন তৎকালীন ডাকসুর ভিপি দেয়, কে বলো তো, নাম কি? তোমরা কি তোফায়েল আহমেদের নাম শুনেছো? কারেক্ট অ্যান্সার কি এখানে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 17 এ। 17 এ 1 আর 2, ঠিক আছে? 1 আর 2, 17 2। ইয়াস, স্নেহা বণিক বলছে তোফায়েল আহমেদ। জোবায়ের আহমেদ বলেছে তাহলে তো শেষ। ওকে, পরের প্রশ্নে যাই। 18 নম্বর, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য কত সালের নির্বাচনে মুসলিম লীগের বিজয় অপরিহার্য ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার জন্য কত সালের নির্বাচনে মুসলিম লীগের বিজয় অপরিহার্য ছিল? 1937, 1946, 1954 নাকি 1970? পাকিস্তান প্রতিষ্ঠার জন্য কোনটা? ভাইয়া আমি উক্তিগুলো নীলকালির কলম দিয়ে লিখেছো, হ্যাঁ ভালো করেছো জান্নাতুল ফেরদৌস স্বর্ণা, ওয়েল ডান। উক্তি ঠিকঠাক লিখেছো কিনা এটা বেশি গুরুত্বপূর্ণ, কোন কালি দিয়ে লিখেছো সেটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। ওকে, কারেক্ট অ্যান্সার কোনটা? এটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1946 সালের যে ইলেকশনটা হয়েছিল তা মুসলিম লীগের জন্য ওই নির্বাচনটাতে জেতা, পাকিস্তান আলাদাভাবে একটা দেশ হিসেবে স্বীকৃতি পাবে এটার জন্য একেবারে অবধারিত ছিল। ওকে, তারপরে 19 নম্বর প্রশ্ন, প্রথম গণপরিষদে পশ্চিম পাকিস্তানের কতজন সদস্য ছিলেন? 30, 35, 40 নাকি 44 জন? প্রথম গণপরিষদে, প্রথম গণপরিষদে কতজন ছিলেন? ওকে, আবার অধ্যায় 2 কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এরপরে তোমাদের ফারসিম ভাই আসছে, সো অধ্যায় 3 এরপর তোমাদের ফারসিম ভাই দেখাবে। এইটার উত্তর কি হবে? 19 নাম্বার, 19 উত্তর হচ্ছে 35 জন। যারা যারা বি উত্তর দিয়েছে তাদের উত্তরটা সঠিক হয়েছে। সানজিদার উত্তর ভুল হয়েছে। ওকে, সুহাবনিকের উত্তর ভুল হয়েছে। আয় হ্যাঁ, অনেকের উত্তরই ভুল হয়েছে। বিবি তাহিরের উত্তর সঠিক হয়েছে, সাফা মুন্নার উত্তরও সঠিক হয়েছে। 20 নম্বর, পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ কত সালে গঠন করা হয়? 1953, 55, 57 নাকি 1959? আচ্ছা, এটা কত হবে? এটা হচ্ছে 20। ফারিহা জান্নাত বলছে 20-এর খ হবে। ওকে, নিপুরায় বলছে 35 হবে। ভেরি গুড। ইফতেখার হোসেন 35, আগের অনেকেই 35 বলেছে। মিয়া আমির বলছে বিকন ভাইয়া কি আজকে আসবে কিনা? না, বিকনের নিজেরই পরীক্ষা চলছে, সো আজকের ক্লাসটা আমি আর তোমাদের ফারসিম ভাইয়াই নিচ্ছি। তুষার ফয়েজ বলছে 19-এর খ, আমরা আছি 20 নম্বরে, 20। ওকে, সো 20-এর কারেক্ট অ্যান্সার, 20-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পারবো? ইয়েস, 20-এর বি। যারা যারা বলছে তাদের উত্তরটা সঠিক হয়েছে। তার মানে আমরা কিন্তু বুঝে নিলাম যে অধ্যায় 2 থেকে, অর্থাৎ এই যে পাকিস্তান থেকে বাংলাদেশ কিভাবে হলো, স্বাধীনতার পর্যায়টা কিভাবে আসলো 1947 থেকে 1971, সেটা সম্পর্কে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নিলাম ক্লাসের মধ্যে। তারপরেও কয়েকটা প্রশ্ন আছে, 21, 22, 23, 24, 25। সো এইগুলা আজকের ক্লাসে আমরা আপাতত সলভ করাচ্ছি না, বাট এই ক্লাসের
পিডিএফে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবা। এই প্রশ্নগুলো পাওয়ার জন্য কি করতে হবে, এই লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে, যাতে করে তোমাদেরকে ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের ফারসিম ভাইয়া এবং আমি এই ক্লাসের যে পিডিএফটা সেটা পাঠিয়ে দিতে পারি। ওকে, সো এরপরে ডেকে নিচ্ছি তোমাদের ফারসিম ভাইয়াকে। তোমাদের ফারসিম ভাইয়া পরবর্তী যে চ্যাপ্টারটা সেটা এক্সপ্লেইন করবে। পাশাপাশি তোমরা এটাও লিখে জানাও যে অধ্যায় 2টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হলে তোমরা কমেন্টে লিখে জানাও ক্লিয়ার। আমি ডেকে নিচ্ছি তোমাদের ফারসিম ভাইয়াকে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমাদের কিন্তু অধ্যায় 2 এর যে বিষয়টা রয়েছে, অধ্যায় 2 হলো গিয়ে শেষ। এবার আমরা দেখি পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে সেটা। আচ্ছা, অধ্যায় 2 সিকিউ রয়েছে। তোমরা যখন এই পিডিএফটা পাবা তখন কিন্তু তোমরা এই সিকিউগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 3, এবং এখানে তোমার কি নিয়ে আলোচনা করা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের স্বাধীনতার লাভ। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার জন্য তোমার হচ্ছে যে সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা কাজ করেছিলেন তাদের নিয়ে বেসিক্যালি আমাদের এখনকার ক্লাসটা যাবে। আচ্ছা, একজন একটা খুব মজার কথা জিজ্ঞেস করেছো, কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন, কয়টা সিকিউ আসবে বলেন প্লিজ। জুবাইর আহমেদ বলতেছে, সত্যি কথা বলতে আমরা তো আর কোশ্চেন বানাইনি, আমরা বলতে পারবো না যে কয়টা আসতে পারে। তবে গুরুত্বের দিক থেকে বলতে পারি যে তোমার প্রথম 2টা চ্যাপ্টার থেকে কিন্তু একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ওকে, ডান। তাহলে চলো দেরি না করে আমরা এগিয়ে যাই সামনের দিকে। ওকে, আলিপুর গ্রামের লোকজন নানান রকম কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামিতে নিমজ্জিত। জনাব বাকের গ্রামের মানুষদের সঠিক পথের সন্ধান দিতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন। জনাব বাকেরের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ব্যক্তির মিল খুঁজে পাও? অর্থাৎ কি করে, কি রয়েছে, কুসংস্কার আর ধর্মীয় গোঁড়ামি। বাকের সাহেব গ্রামের মানুষদের সঠিক পথের সন্ধান দিতে কাজ করে। বুঝতে পারছো? এবার তাহলে হচ্ছে গিয়ে বলো এটার অ্যান্সারটা কি হবে। 1 নাম্বার, 1-এর গ বলতেছো তানজিদ, ফেরদৌস বলতেছো 1-এর গ। দেখি, হ্যাঁ, হাজী শরীয়তুল্লাহ বেসিক্যালি কুসংস্কারের বিরুদ্ধে কাজ করতেন। গেল। এরপর দেখি আলিপুর গ্রামের লোকজন, একই প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত আন্দোলনের ধরনটা, অর্থাৎ কুসংস্কারের এগেনস্টে আমি যে বিভিন্ন কথাবার্তা হলো বলতেছি ওইটার যে তোমার আন্দোলনের ধরনটা, সেই আন্দোলনের ধরনটার কথা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। তো কি কি রয়েছে, সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন নাকি ধর্মীয় আন্দোলন? অ্যান্সার দাও। 2 নাম্বার। নাম্বার 2। ওকে, সো দেখতে পাচ্ছি অনেকেই 2-এর বি বলতেছো। ওকে, লেটস সি। এটার অ্যান্সার হচ্ছে কি 2-এর সি। ওকে, 2-এর সি। এটা কোনো সামাজিক আন্দোলনের মধ্যে আসলে পড়ে না, বরঞ্চ রাজনৈতিক আন্দোলন এবং এটা ধর্মীয় আন্দোলনের মধ্যে পড়তেছে। ঠিক আছে, 2-এর অ্যান্সার কি হচ্ছে? 2-এর অ্যান্সার হচ্ছে কি আমার সি। গেল। এরপর দেখি, কে জাস্টিস অফ পিস, অর্থাৎ শান্তির প্রধান বিচারক বা শান্তির জাস্টিস, এটা এই পদে কে অধিষ্ঠিত হয়েছিলেন? নবাব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আহমদ, নবাব স্যার সলিমুল্লাহ নাকি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস? এটা অ্যান্সার দাও দ্রুত দ্রুত, একটু কাইন্ডলি তোমরা এটার অ্যান্সার দাও। কে জাস্টিস অফ পিস পদে অধিষ্ঠিত হয়েছেন? নবাব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আহমদ, নবাব স্যার সলিমুল্লাহ নাকি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস? ওকে, এটা উত্তর দাও সবাই একটু। আচ্ছা, ডি বলতেছো অনেকে দেখতে পাচ্ছি ডি বলতেছো। দেখি অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে তোমার জাস্টিস অফ পিস। জাস্টিস অফ পিসের অ্যান্সার হচ্ছে কি আমাদের নবাব আব্দুল লতিফ। ঠিক আছে, আচ্ছা, কি বলে, এটা অ্যাকচুয়ালি তোমার বিগত বছরের প্রশ্নগুলো থেকে হইলো কি না হয়েছে, তো ওই প্রেক্ষাপট থেকে যারা যারা পড়েছো তাদের কাছে বেসিক্যালি এটাকে সহজ লাগছে। দ্যাটস ইট। যাদের হলো কি আগে থেকে হইলো কি পড়া আছে তাদের কাছে সহজ লাগছে, এটা বাদে আসলে তোমার কারোর কাছে সহজ লাগার কথা না। ওকে, ডান। সো ঠিক আছে,
এরপর হলো কি দেখি আমাদের পরবর্তী প্রশ্ন, রহিম একজন খ্যাতনামা আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি কৃষক ও দরদি শিক্ষানুরাগী ছিলেন, অর্থাৎ তিনি কৃষক দরদি ছিলেন। কৃষক দরদি ছিলেন নাম্বার 1, এবং এর পাশাপাশি তিনি শিক্ষানুরাগীও ছিলেন, অর্থাৎ শিক্ষার প্রতি তার একটা অনুরাগ ছিল এবং হচ্ছে কি তোমার শিক্ষার প্রতি হলো কি তার একটা ভালোবাসা ছিল। কৃষকের কল্যাণার্থে তিনি হলো কি বহু কালা কানুন বাতিল করেন। কালা কানুন বলতে বেসিক্যালি তোমার আইন বোঝানো হয়। কালা কানুন বলতে মূলত বোঝানো হয় তোমার আইন, ঠিক আছে। কালা কানুন বাতিল করেন এবং নতুন আইন প্রবর্তন করেন। উদ্দীপকে বর্ণিত রহিম সাহেবের কর্মকাণ্ডের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়? পাঠ্য বইয়ের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়? নবাব আব্দুল লতিফ, শেরে বাংলাকে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নাকি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী? বলো তো সবাই একটু। 4 নাম্বার, 4-এর অ্যান্সার অলরেডি বলে ফেলছে, এক্স্যাক্টলি শেরে বাংলাকে ফজলুল হক, কারণ তিনি আসলে শিক্ষানুরাগী ছিলেন এবং হলো কৃষক দরদি ছিলেন। কৃষকদের যত কষ্ট সেই বিষয়টা নিয়ে বেসিক্যালি এখানে কথা বলা হচ্ছে। এরপর দেখি রহিম সাহেবের, আচ্ছা এটাকে তো 4 গেল, এটা আবার 4 কেন? আচ্ছা 5, হাজি শরীয়তুল্লাহ ইস্ট ইন্ডিয়া, ওটা অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। 6 নাম্বার দেখি, হাজি শরীয়তুল্লাহ কোন মতবাদে শিক্ষা গ্রহণ করেছিলেন? শিয়া, সুন্নি, সুফি, নাকি মালিকি? হাদি শরীয়তুল্লাহ কোন মতবাদে শিক্ষা গ্রহণ করেছিলেন? শিয়া, সুন্নি, সুফি, নাকি মালিকি? হ্যাঁ, 6-এর বি বলতেছে, এটা অ্যান্সার হচ্ছে তোমার সুফি। 6-এর সি হবে, তিনি সুফি মতবাদে শিক্ষা গ্রহণ করেছিলেন। এরপর দেখি শরীয়তুল্লাহর পর ফরায়েজি আন্দোলনের দায়িত্ব কে গ্রহণ করেছিলেন? তিতুমির, দুদু মিয়া, ফকির মজদুর শাহ, নাকি শাহ ওয়ালি উল্লাহ? হালিমা বলছে আমি অসুস্থ কিনা, না ঠান্ডা লাগছে। দ্যাটস ইট। বা প্রায় 120টার মতো শেয়ার হয়েছে ফেসবুকে, দেখতে পাচ্ছি। তোমরা যারা এই যে 120 জন শেয়ার করছো ওদেরকে কিন্তু আমরা আমাদের এই পিডিএফটা হলো কি দিয়ে দিব। সো এই 120 জন কিন্তু খুবই ভাগ্যবান, যারা শেয়ার করো তারা এই পিডিএফটা পাবা। হাদি শরীয়তুল্লাহর পর ফরায়েজি আন্দোলনের দায়িত্ব কে গ্রহণ করেছিলেন? তিতুমির, দুদু মিয়া, ফকির মজদুর শাহ, নাকি শাহ ওয়ালি উল্লাহ? ওকে, ডান। আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে কি তোমার হাদি শরীয়তুল্লাহর পর ফরায়েজি আন্দোলন হলো কি তোমার কে পরিচালনা করে? এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে তোমার দুদু মিয়া। গেল। আচ্ছা, সো আমরা হলো যে দেখতে পাচ্ছি আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোর্সটা, একটু আমি তোমাদেরকে ওয়েবসাইট থেকে হলে দেখিয়ে আনি। আমরা তো অনেকক্ষণ একটা না পড়লাম, সো একটু আমরা ব্রেক নিয়ে ওয়েবসাইট থেকে আমরা দেখিয়ে আনি কিভাবে তোমরা আমাদের যে কোর্সটা রয়েছে কোর্সটা পারচেস করবা, ঠিক আছে। তোমরা হচ্ছে সরাসরি যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে যাবা। ক্রোম ব্রাউজারে চলে যেয়ে তোমরা লিখবা 10ms লিখে সার্চ করবা। সার্চ করার পর 10 মিনিট স্কুল আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের যে তোমার ব্যাচ, তোমরা এইচএসসি 25 ব্যাচ, তোমরা নিজেদের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা হলো কি বেসিক্যালি এখানে লিখবা। ওকে, 25 হচ্ছে কি লিখলা। লেখার পরে বেসিক্যালি তোমাদের যাবতীয় জিনিসপত্র হলো এখানে চলে আসবে। আচ্ছা, সো এই যে দেখো। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, ভর্তি পরীক্ষার এই পারে চলে যেতে পারি। এখান থেকে তোমরা দেখো ভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন কোর্স। তোমাদেরকে আমি বলছিলাম না আমার হচ্ছে গিয়ে একটা কি বলে কোর্স, আমাদের একটা হলো গিয়ে কি বলে একটা প্রোমো কোড রয়েছে আমার নামের। আসো তোমাকে এই প্রোমো কোডটা হলো গিয়ে দেখাই। এই তো কোর্সটা, তোমরা কোর্স কিনুনে হলো গিয়ে ঢুকবা। কোর্স কিনুনে ঢোকার পরে এই যে দেখো, এমনিতে এই যে কোর্সের ফি 5,000 টাকা। অলরেডি তোমার হলো কি ডিসকাউন্টটা দিয়ে আমরা এটা কি করে রাখছি, 4,000 টাকা করে রাখা আছে। 4,000 টাকার উপরও আরও যদি ডিসকাউন্ট চাও প্রোমো কোড অ্যাডে যাবা। যাওয়ার পরে এখানে লিখবা ফারসিম, FARSIM, ফারসিম 20, দেখেছো? ফারসিম 20 লিখলা। এরপর তুমি সাবমিট করবা, সাথে সাথে তোমার 5,000 টাকার কোর্সটা 3200 টাকায় নেমে আসবে। বুঝতে পারছো? তো সবকিছু মিলে আমরা হলে কি দেখতে পারি, আমরা এখানে তোমরা যদি আমার নাম +20 লিখে ফেলো তাহলে কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। সো হোপফুলি তোমাদের সবার সাথে আবার মূল যে অ্যাডমিশনের ক্লাস রয়েছে অ্যাডমিশন ক্লাসও দেখা হবে। আচ্ছা, এরপর হলো গিয়ে পরবর্তীতে আমরা সিপাহি ভিডিও কত সালে এটা আমরা দেখেছি। ওকে, দেখি বাঁশের কেল্লা।
বাঁশের কেল্লার সাথে পরিচিত নেতাকে? স্যার সলিমুল্লাহ, সৈয়দ নবাব আব্দুল লতিফ, শহীদ তিতুমির নাকি সৈয়দ আহমদ? বাঁশের কেল্লা তোমার একটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা কি বলে মানে স্টোরি আছে। এই যে তিতুমির, তিতুমির কি করেন? তিতুমির হচ্ছে গিয়ে তোমার বাঁশ দিয়ে একটা তোমার দুর্গর মতো করে ফেলেন। সেই দুর্গ থেকে তিনি আসলে লড়াই করতেন, যুদ্ধ করতেন, এটার কথা এখানে বলা হচ্ছে। তার মানে বাঁশের কেল্লা বলতে আসলে শহীদ তিতুমিরকে বলা হচ্ছে। গেল। তিতুমিরের বিপ্লবী আন্দোলনের কেন্দ্রভূমি কোথায় ছিল? তিতুমিরের বিপ্লবী আন্দোলনের কেন্দ্রভূমি কোথায় ছিল? নদিয়া, বিহার, পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা? নদিয়া, বিহার, পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা? বলো তো সবাই। তিতুমিরের বিপ্লবী আন্দোলনের কেন্দ্রভূমি কোথায় ছিল? নদিয়া, বিহার, পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা? উড়িষ্যা। ওকে বস, সো বেসিক্যালি এটার অ্যান্সার হচ্ছে গিয়ে আমার নদিয়া। তিতুমির কোত্থেকে আন্দোলনটা পরিচালনা করতো? নদিয়া থেকে। এরপর দেখি মুসলমানদের দাড়ির উপরে কর আরোপকারী কৃষ্ণদেব কোথাকার জমিদার ছিলেন? মানে এই কৃষ্ণদেব হলো কি করতো জানো? মুসলিম ছেলেরা কি তোমার মুসলিম ছেলেরা তো হচ্ছে দাড়ি রাখে। কার কয়টা দাড়ি? কারো যদি 1000 দাড়ি হয় তাকে তাহলে তার কি বলে 1000% হলোকে কর দিতে হবে, এরকম। মানে খুবই একটা বিচ্ছিরি অবস্থা। এইরকম একটা কাজ করছিল কে? কৃষ্ণদেব, যেটা হচ্ছে গিয়ে তোমার মুসলমান দাড়ির উপরে কর আরোপ করেছিল। এবং সে কোথাকার জমিদার ছিল? পূর্ণিয়ার, করাইয়ের, 24 পরগনার নাকি নদিয়ার? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ডান। ঠিক আছে, আই গেস মোটামুটি এতটুকু আমরা ক্লিয়ার। এটার অ্যান্সার হচ্ছে পূর্ণিয়ার জমিদার কৃষ্ণদেব এই কাজটা বেসিক্যালি করেছিলেন। গেল। এবার দেখি তিতুমির কার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? জগৎ শেঠ, রায়দুল্লভ, ঈশানচন্দ্র রায় নাকি কৃষ্ণদেব রায়? জগৎ শেঠ, রায়দুল্লভ, ঈশানচন্দ্র রায় নাকি কৃষ্ণদেব রায়? অ্যান্সারটা দাও। তিতুমির কার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? জগৎ শেঠ, রায়দুল্লভ, ঈশানচন্দ্র নাকি কৃষ্ণদেব রায়? ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে কৃষ্ণদেব রায়। আমাদের তিতুমির কৃষ্ণদেব রায়ের এগেনস্টে আন্দোলন করেছিলেন। কাকে হচ্ছে বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়? শহীদ তিতুমির, নবাব আব্দুল লতিফ, হাসানুল্লাহ নাকি চিত্তরঞ্জন দাস? ওকে, এতটুকু বেসিক্যালি ক্লিয়ার আমাদের। আচ্ছা, আমরা আজকে 14 নাম্বারে সবাই 13 অ্যান্সার দিয়েছে। 14 এ বলতেছো পিঙ্কি, তারপর ক্লিপস বলতেছে 14 ক। ঠিক আছে, পূর্ণিয়ার এটা আগের কোশ্চেনের আনসার। আচ্ছা, এটা দেখি নবাব বাহাদুর আব্দুল লতিফকে নবাব বাহাদুর উপাধিতে বেসিক্যালি ভূষিত করা হয়েছিল। এরপর দেখি আব্দুল লতিফ আবার ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন কত সালে? 1849, 1850, 1851 নাকি 1852? আচ্ছা, ডান। ওকে, পিডিএফ পাচ্ছি না যে, দেখো কমেন্টে পিন করা একটা লিঙ্ক আছে, লিঙ্কটাতে গিয়ে একটা ফর্ম পাবা, ফর্মটা ফিল আপ করলে পিডিএফটা পাবা। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। আর পাশাপাশি যারা যারা হলো কি ক্লাসটা শেয়ার করেছো, আমাদের ফারহান সাকিব ভাই কিন্তু স্টুডিওতে বসেই তোমাদেরকে হলো এই পিডিএফটা পাঠাই দিচ্ছে। সো একদমই চিন্তা করো না, তোমরা সবাই জাস্ট ক্লাসটা করো, ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 1849। গেল। আব্দুল লতিফ কত সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য মনোনীত হন? বঙ্গীয় মানে বেঙ্গল ম্যানেজমেন্ট যে সভা, সেই সভার সদস্য হিসেবে তিনি মনোনীত হন কত সালে? 1854, 1862, 1867 নাকি 1869? আচ্ছা, ঠিক আছে, ডান। এটার অ্যান্সার হচ্ছে 1862 সালে। গেল। সিআইই অর্থাৎ আমি যদি এটাকে একটু ইংরেজিতে লিখি, সিআইই এই খেতাবে ভূষিত হন কত সালে? 1880, 82, 84, 83? 1880, 82, 83, 84? ওকে, আমরা 17তে। আচ্ছা, 17 জানি কে ঘ বললা, তার যে অ্যান্সারটা কিন্তু সঠিক হয়েছে 1883 সালে। এরপর দেখি আব্দুল লতিফের ধর্মীয় নেতা ও সংস্কারক হিসেবে আখ্যায়িত করেন কে? এফআই গ্লাউট, ইএম হোয়াইট, ডব্লিউ.এস. ব্ল্যান্ট অ্যান্ড ফ্রেডরিক জেমন গুন্ড? ওকে,
ডান। সবাইকে ফারহান ভাই আস্তে আস্তে দিচ্ছেন, চিন্তা করো না, সবাই পেয়ে যাবে, একদম চিন্তা করো না। ওকে ডান, কুল। সো এটার অ্যান্সার হচ্ছে কি তোমার ডব্লিউ.এস. ব্ল্যান্ট। এরপর দেখি 19 মোহামেডান লিটারেরি সোসাইটি সদস্য সংখ্যা কত ছিল? 200, 400, 500, 700। আচ্ছা, আমরা এবার আছি 19 নম্বরে। মোহামেডান লিটারেরি সোসাইটি, এটা সদস্য সংখ্যা কত ছিল? ওকে কুল, এটার অ্যান্সার হচ্ছে তোমার প্রায় 5 শতাধিক, মানে 500-র উপরে ছিল। এরপর দেখি লাস্ট, বঙ্গভঙ্গ রদকে নবাব সলিমুল্লাহ কি বলে অভিহিত করেছেন? ইংরেজদের স্বার্থপরতা, হঠকারিতা, দ্বিমুখী নীতি, ইংরেজদের বিশ্বাসঘাতকতা। বেসিক্যালি এটাকে তোমার ইংরেজের হঠকারিতা, কারণ তোমার বঙ্গভঙ্গ হওয়ার মাধ্যমে মুসলিমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়েছিল। পরে হিন্দুদের প্রেসারে এসে বঙ্গভঙ্গকে আবার রদ করে ফেলা হয়। হিন্দুরা এক্ষেত্রে এভাবে প্রেসার দিয়েছিল যে বঙ্গভঙ্গের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং এই পরবর্তী সময়ে যখন বঙ্গভঙ্গ রদ করা হয় তখন নবাব সলিমুল্লাহ মুসলিমদের যে প্রতিনিধি তিনি আসলে খেপে যান, তিনি খেপে যেয়ে ইংরেজদেরকে হঠকারী বলে আখ্যায়িত করেন। এই ছিল স্টুডেন্টস আমাদের অধ্যায় 3। অধ্যায় 3-এ আরও বেশ কিছু কোশ্চেন্স রয়েছে, কোশ্চেন্স আছে, তারপরে এখানে আমরা কিছু উদ্দীপকও দেখতে পাবো। এই জিনিসটা হচ্ছে কি আমরা পরে দেখে নিব। আমি আবার তোমাদের ফারহান ভাইকে এখন নিয়ে আসবো তোমাদের পরবর্তী যে অধ্যায়টা রয়েছে, পরবর্তী অধ্যায়টার জন্য, অর্থাৎ এখানে বাংলাদেশের সংবিধান নিয়ে বেসিক্যালি আমরা আলাপ আলোচনা করব। সংবিধান নিয়ে একটা কথাই মনে রাখবা সবসময়, সংবিধানের যে অনুচ্ছেদগুলো রয়েছে, পার্টিকুলারলি যে অনুচ্ছেদে বা যে ধারায় বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ওগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস সিকিউর জন্য। ফারহান ভাইয়া। থ্যাংক ইউ ফারসিম। আমরা অলরেডি অধ্যায় 3টা সলভ করে ফেলেছি। যাদের যাদের অধ্যায় 1, 2, 3 ক্লিয়ার হয়ে গেছে তারা কমেন্টে লিখে ফেলো ক্লিয়ার। অনেককেই আমি ক্লাসের এই স্টুডিওতে বসেই ক্লাসের স্লাইডের যে পিডিএফটা সেটা ইনবক্সে পাঠিয়েছি। অনেককে বলতেছে যারা যারা লাইভ ক্লাসটা শেয়ার করেছে তাদেরকে। সো যারা যারা এই ক্লাসের পিডিএফটা চাও তারা হচ্ছে ক্লাসটা শেয়ার করে ফেলো, তাহলে ক্লাস চলাকালীন সময় কিংবা ক্লাসের পরবর্তীতে আমি অথবা ফারসিম ভাইয়া তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিব এই ক্লাসের স্লাইডটা। অলরাইট, সো আমরা এখন স্টার্ট করছি অধ্যায় 4। ওকে, ক্লিয়ার লিখেছে অনেকে, ভেরি গুড, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করে দিই অধ্যায় 4, বাংলাদেশের সংবিধান। প্রথম প্রশ্ন, কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য নয়? রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সাংবিধানিক প্রাধান্য, সংসদীয় গণতন্ত্র, নাকি অলিখিত সংবিধান? মানে যে সংবিধানটা লিখিত না সেটা কি বাংলাদেশের সংবিধান? তা কিন্তু না। তার মানে এইটাই হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অলিখিত সংবিধান আমাদের সংবিধানের বৈশিষ্ট্য নয়, এই ট্রিকটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু নয় বলেছে, কোনটা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য বলে নাই, বলেছে সংবিধানের বৈশিষ্ট্য নয়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1-এর ডি। ওকে, 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিক কে? ঠিক আছে, মুখে তো বলা হয় মালিক একজন, কিন্তু মালিক তো দেখা যায় আসলে অন্যজনদেরকে। ওকে, রিহান বলেছে স্যারকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাকেই বলেছে, ফারসিমকে না। ওকে, 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 2, জনগণ 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 বলছে অনেকে, অ্যান্ড ইয়েস এটা তো জনগণ হবে, জানা কথা, অ্যাটলিস্ট কাগজে কলমে তো জনগণই বলা হয়। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যায়পাল কিরূপ ক্ষমতার অধিকারী? বাংলাদেশের সংবিধানে কিন্তু ন্যায়পাল এই যে পদটা, এই পদটার অস্তিত্ব আছে, যদি এটা কাগজে কলমেই আছে, এটাকে আসলে আমরা বাস্তবে দেখি না, বাট আমাদের আশা আছে যে বাংলাদেশে একসময় আমরা ন্যায়পাল দেখব, এবং ন্যায়পাল তার জন্য যে বরাদ্দকৃত জুরিসডিকশন আছে বা তার যা যা করার আছে বলে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে বলে আমরা মনে করি, সেগুলো তিনি আশা করি কখনো না কখনো পদ প্রাপ্ত হয়ে পালন করবেন। সো 3 নম্বর প্রশ্ন, ন্যায়পাল কেমন ক্ষমতার অধিকারী? প্রধানমন্ত্রীর মতো, সংসদ সদস্যের মতো, সুপ্রিম কোর্টের বিচারকের মতো, নাকি আইন মন্ত্রীর মতো? কেমন ক্ষমতা তার ন্যায়পাল? 3-এর খ বলছে নিষাদ, ওকে। তারপর হচ্ছে ক্লিয়ার ভাইয়া বলছে মিয়াদ, ক্লিপস বলছে 3-এর ঘ, নিপুরায় বলছে 3-এর বি। 8-এর খ বলছে অরোরা, কেন 8 কোথায়? জাকিয়া খাতুন বলছে 3-এর গ, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি, সংসদ সদস্যের মতোই তার ক্ষমতা থাকবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন যদি যাই, সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? একটু আগে আমি বললাম যে ন্যায়পালের কথা কাগজে কলমে আছে, কিন্তু এটা আসলে বাস্তবে প্রতিষ্ঠিত হয় নাই। সো তারপর পরীক্ষার প্রশ্ন এটা আসতে পারে, দেখি এটা আমরা বলে ফেলি। এখন ন্যায়পাল নাই, মিয়া আমিন। কারেক্ট অ্যান্সার কি? 3 নম্বর প্রশ্ন, সরি 4 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি? কত নম্বর অনুচ্ছেদে? 4। ইয়াস, আমি দেখতে পাচ্ছি প্রায় 150 জন আমাদের লাইভ ক্লাসে শেয়ার করে ফেলেছে। তো সো তাদেরকে এখন তো আমি ক্লাস নিচ্ছি, এখন তোমাদেরকে তোমাদের ফারসিম ভাইয়া এই ক্লাসের স্লাইডটা পিডিএফটা পাঠানো শুরু করে দিবে। ওকে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নের উত্তর কি? 4-এর উত্তর হচ্ছে গ, 77।
5 নম্বর প্রশ্ন, এটা তোমরা নিজেরা সলভ করো, এইটা দেখি তোমরা নিজেরা সলভ করো। প্রশ্ন নম্বর 5 সলভ করো তোমরা। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে 1 ন্যায়পাল পদ সৃষ্টি করা, 2 জনগণের সার্বভৌমত্ব রক্ষা করা এবং 3 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দেখি আমরা এটা পারি কিনা। সো অপশন কতে আছে 1 আর 2, অপশন খতে আছে 1 আর 3, অপশন গতে 2 আর 3, আর অপশন ঘতে 3টেই আছে। বোর্ডে আসা প্রশ্ন, লেটস সি এটা আমরা পারি কিনা। ওকে, আমি তোমাদের ফার্সিম ভাইয়াকেও মেসেঞ্জারে আমাদের এই পিডিএফটার লিঙ্কটা দিয়ে দিয়েছি। সো ও তোমাদেরকে বাকিরা যারা যারা লাইভটা শেয়ার করেছো তাদেরকে বলে দিচ্ছে। সো কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 এ 1 আর 2, কারণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আসলে আমাদের সংবিধান বলা নাই। সো এটার উত্তর হবে হচ্ছে অপশন 3টা ইনকারেক্ট, ভুল। সো এইটা বাদে বাকি যেগুলো আছে সেগুলোই উত্তর হবে। 6 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটি? ভাষা, ধর্ম, একই সংবিধান নাকি ঐতিহ্যগত ঐক্য? ঐতিহ্যগত ঐক্য। আচ্ছা, আহমেদ আশু বলেছে স্যার আপনার এমসিকিউ পড়ে আজকের এক্সামে 18টা প্লাস কমন এসেছে, মনে আছে আমার কথা? আমি বলেছিলাম আমি কিছুই পারি না। আই এম সো গ্ল্যাড দ্যাট যে তোমার পরীক্ষা তোমার এক্সপেকটেশনের চেয়ে ভালো হয়েছে। এর চেয়ে আরও আসলে ভালো করা সম্ভব হতো যদি তুমি সারা বছর পড়তা আহমেদ। তবে তারপরও আমি খুশি হয়েছি যে আমাদের ক্লাস করে তোমার উপকার হয়েছে। সো তুমি তোমার এই এক্সপিরিয়েন্সটা লিখে জানাতে পারো আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে, তাহলে তোমাদের বাকি বন্ধুরাও জানতে পারবে এবং ভরসা করতে পারবে যে আমাদের ক্লাস থেকে কিভাবে উপকার পাওয়া যেতে পারে। ওকে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কি এটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাষা। এটা তো আমরা জানি 1948 সাল থেকেই আমরা এইটা নিয়ে কাজ করছি। 7 নম্বর প্রশ্ন, পৌরনীতি ও সুশাসন ক্লাসে রেখা ম্যাডাম বললেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গঠন কাঠামো ও কর্মপরিসর জটিল ও ব্যাপক, এ কারণে রাষ্ট্র পরিচালনার দলিল ও নীতি সুস্পষ্ট ও লিখিত হওয়া বাঞ্ছনীয়। কারণ এখন যেহেতু রাষ্ট্র পরিচালনার মধ্যে অনেক কমপ্লিকেটেড ইস্যু থাকে, কমপ্লিকেটেড জিনিসপত্র থাকে, অনেক জটিল জিনিসপত্র থাকে, এই জন্য এটা যদি রিটেন না হয়, লিখিত না হয়, তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা আছে। ওকে, সো তারপরে দেখো বিমা দাঁড়িয়ে বলল ম্যাডাম বাংলাদেশে কি এরকম লিখিত সুস্পষ্ট নীতি রয়েছে যা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়? ম্যাডাম বললেন হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান সেটা যে লিখিত সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। তো বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত সালে? ক গণপরিষদের মাধ্যমে, খ ডিগ্রি জারির মাধ্যমে, গ প্রথার ভিত্তিতে, আর ঘ নির্বাহী আদেশে। কিসের মাধ্যমে? আমার মনে হয় গণপরিষদের মাধ্যমে হয়। তোমাদের কি মনে হয়? এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর কত? প্রশ্ন নম্বর 7। কিভাবে এটা হয়? প্রশ্ন নম্বর 7, 7-এর ক বলছে অনেকে গণপরিষদের মাধ্যমে। ইয়েস, গণপরিষদের মাধ্যমে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্যান্টাস্টিক। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এই দুইটা আমি জানি শিওর, কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কি রাষ্ট্র পরিচালনার মূলনীতি? মূলনীতি যে 4টা রয়েছে সেই 4টা মূলনীতির একটা কি বাঙালি জাতীয়তাবাদ? আমার তো মনে হয় একটা হচ্ছে সমাজতন্ত্র, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আরেকটা কি দেখি এইটা আমরা পারি কিনা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 8। ধর্মনিরপেক্ষতা আছে, গণতন্ত্র আছে। ইয়াস, প্রশ্ন নাম্বার 8। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার তিনটাই দিয়েছো কারা কারা দেখি? 8-এর 4 দিয়েছো কারা কারা? ক্লিপস বলছে 8-এর 4। ওকে, 8-এর বি, 8-এর বি,
ইয়েস, সো 8-এর 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরেছি আমরা, ফ্যান্টাস্টিক। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতা এটা কি? একটা সামাজিক অধিকার, মৌলিক অধিকার, ধর্মীয় অধিকার নাকি অর্থনৈতিক অধিকার? আইনের দৃষ্টিতে সমতা, কিসের দৃষ্টিতে সমতা? মানে আইন সবার জন্য সমান, এটা কি বাংলাদেশ সংবিধানে, এটা কি? কারেক্ট অ্যান্সার কি? মৌলিক অধিকার। এটা সবাই রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, মানে মনে করো বর্ণ, লিঙ্গ, বয়স, যে কোনো কিছুর আলোচনা না রেখেই আইনের চোখে সবাই সমান হবে, এইটা হচ্ছে বাংলাদেশ একটা মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে। 10 নম্বর, বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কত সালে গৃহীত হয়? এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে করে 17তম যে সংশোধনীটা হয়েছে কোনটা কত সালে হয়েছে সেটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1973, 74, 75 নাকি 1979 কত সালে প্রথম সংশোধনীটা হয়? কত সালে প্রথম সংশোধনী হয়? 1975 বলছে আশিক, ওকে। জয় চাকমা বলছে 10-এর বি, খাইরুল বলছে 1973। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1973। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1973। পারবো? ওকে, তারপরে দেখি পরের প্রশ্ন। 11 নম্বর, কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়? তৃতীয়, চতুর্থ, পঞ্চম নাকি দশম? অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় কত সালে যাওয়া হয়, কত সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে যাওয়া হয়? বাঁধন রায় বলছে ভাইয়া আমার কমেন্ট পড়ছেন না কেন? তোমার সাথে মনে হয় আমার জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ আছে, না হলে বাঁধনের কমেন্ট আমি কেন পড়বো না বলো? 1973 ভাইয়া শেয়ার করেছে পিডিএফ, কিভাবে পাবো? এখন তো আমি ক্লাস নিচ্ছি, আমাদের ফার্সিম ভাইয়া তোমাদেরকে পিডিএফ পাঠাচ্ছে ইনবক্সে। তোমাদের ফার্সিম ভাইয়াকে আমি প্রথমে ইনবক্সে পাঠিয়ে দিয়েছি, ফেসবুকে ইনবক্সে, এখন তোমাদের ফার্সিম ভাইয়া তোমাদেরকে পাঠিয়ে দেবে। সো কারেক্ট অ্যান্সার কি এটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চতুর্থ। ওকে, 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় কবে? মানে একটা মন্ত্রী পরিষদ পুরো সরকার ব্যবস্থাটাকে বা দেশকে পরিচালনা করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এটা কত সালে আবার আমরা এই জায়গায় গেট ব্যাক করি? কত সাল? একজন বলেছে, নূরে মুনতাহা বলেছে এটা কি লাইভ ক্লাস নাকি? না, এটা রেকর্ড ক্লাস নূরে মুনতাহা। টাইম মেশিনের মাধ্যমে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, 1991 সালে, 1991। 13 নম্বর প্রশ্ন দেখি, এইটা দেখি। বাংলাদেশে 15 বার সংবিধান সংশোধনী হয়েছে, 15তম সংশোধনীর ক্ষেত্রে যেটি করা হয়েছে: 1, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা; 2, সংরক্ষিত মহিলা আসন 45টি করা; 3, সংরক্ষিত মহিলা আসন 50টি করা। তার মানে বুঝতেই পারছো যে এইটা অথবা এইটা যে কোনো একটা কারেক্ট হওয়া উচিত। এইটা অথবা এটা, 2 হবে অথবা 3 হবে, 2 হবে অথবা 3 হবে, কোনটা হওয়া উচিত বলো? যেহেতু শুধু এক নাই, তার মানে আমরা ধরেই নিতে পারি, দেখো আমি মনে করো কিছুই পারি না, ঠিক আছে, মনে করো আমি কিছুই পারি না, দেখি কমন সেন্স খাটিয়ে এই প্রশ্নের উত্তরের কাছাকাছি আমি যেতে পারি কিনা। সো আমার প্রথম আইডিয়া হচ্ছে সংরক্ষিত মহিলা আসন 45 আর 50, দুইটা পুরোপুরি কন্ট্রাডিক্টরি, যে কোনো একটা হবে, তাহলে ইদার 2 কারেক্ট অর 3 কারেক্ট। তো ইদার 2 অর 3 দুইটাই কারেক্ট। এই যে দেখো এখানে দুইটাই আছে, সো এই দুইটা কেটে দিলাম, যে কোনো একটা কারেক্ট হবে, এইটা 2 অর 3 কারেক্ট হবে। সো এখানে যেহেতু ও আছে এটা কেটে দিলাম, এখানেও 2 আর 3 দুইটাই আছে, এটাও কেটে দিলাম, এই দুইটা হবে না। এখন বাকি আছে 1 আর 2 আর 1 আর 3। তার মানে তোমার হয় 45টা আসন এটা ভুল অথবা 50টা আসন এটা ভুল, এইটাও কারেক্ট আমি ধরে নিলাম, কারণ এখানে আর কোনো অপশনই আমার নাই। সো 1 or 2, 1 or 3, যে কোনো একটা শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা। 13 খ বলছে ক্লিপস, সানজিদা বলছে আসন সংখ্যা 50টি। ওকে, 13 খ বলছে অনেকে, 13 খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, আসন সংখ্যা 50টা করা হয় আর তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয়। সো 1 আর 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এইভাবে কমন সেন্স খাটিয়ে, আইকিউ খাটিয়েও কিন্তু তুমি অনেক প্রশ্নের উত্তরের কাছাকাছি চলে যেতে পারো। 14 নম্বর প্রশ্ন, কত তারিখে, এক্স্যাক্টলি কত তারিখে গণপরিষদ আদেশ জারি করা হয়? 21 মার্চ 72, 22 মার্চ 72, 23 মার্চ, 24 মার্চ 1972, কত সালে? ইয়াস, সাদি আক্তার বলছে 50টি আসন নারীদের জন্য, শেয়ার ডান বলে ফেলেছে সুমাইয়া। ওকে, হাবিব হোসেন বলেছে এটা কোন বিভাগের ক্লাস? এটা আর্টস বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্লাস, অর্থাৎ হিউম্যানিটিসের ক্লাস। এটা পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র। কারেক্ট অ্যান্সার কি?
সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরেছি? হাবিবুর রহমান কিন্তু সি সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড। 23 মার্চ। 15 নম্বর প্রশ্ন, সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডক্টর কামাল হোসেন, সৈয়দ নজরুল ইসলাম নাকি তাজউদ্দিন আহমেদ? আমার মনে হয় ডক্টর কামাল হোসেন। তোমাদের কি মনে হয় দেখি? এটা হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন। ইয়েস, প্রশ্ন নম্বর 15। সাইয়েদা সিনথিয়া বলছে 15 ডি। 23 মার্চ বলছে কামরুল হাসিব। লিমা বলেছে 14 সি। বশির বলছে সি। খাইরুল বাবু বলছে সি। ওকে, ডক্টর কামাল বলছে হাসান জয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডক্টর কামাল। ভেরি গুড। যারা যারা সঠিক উত্তর দিয়েছো, উত্তর হচ্ছে ডক্টর কামাল হোসেন। 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান উক্তিটি কার? প্লেটো, অ্যারিস্টটল, জে লাস্কি নাকি ম্যাকিয়াভেলি? ঠিক আছে, নাকি ম্যাকিয়াভেলি। ওকে, আচ্ছা, হ্যাঁ আরোহী ইসলাম, তোমার শেয়ার দেখেছি, শেয়ারের পরবর্তীতে আমি পাঠিয়ে দেবো, চিন্তা করো না। আর তারপরে যদি কারোর মিস হয়ে যায়, যারা যারা লাইভটা শেয়ার করেছো তাদেরকে তো আমরা ইনবক্সে পাঠাবোই, কিন্তু মানে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে আগে ইনবক্সে পাঠাবো। কিন্তু অনেকে দেখা যায় যে প্রোফাইল লক করে রাখে, অনেকে দেখে হচ্ছে মেসেজ অপশন মানে ফ্রেন্ড লিস্টে না থাকলে মেসেজ পাঠানোর অপশন বন্ধ করে রাখে। সো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10 MS এই যে গ্রুপটা রয়েছে তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য ডেডিকেটেড, এই গ্রুপটাতে তোমরা একটু জয়েন করে ফেলো এবং এই গ্রুপটাতে চোখ রাখো। আমরা যারা ক্লাসে শেয়ার করেছে প্রায়োরিটির ভিত্তিতে তাদেরকে আগে পাঠানোর পরেও যদি কেউ বাকি থেকে থাকো, আমরা এই গ্রুপটাতে যোগাযোগ করলে এই গ্রুপটাতে আমরা তোমাদেরকে দিয়ে দেবো। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, অ্যারিস্টটল এই কথা বলেছে, অ্যারিস্টটল এই কথা বলেছে। 17 নম্বর প্রশ্ন, সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? এটা তো আমরা অলরেডি জানি, ডক্টর কামাল হোসেন। 18 নম্বর প্রশ্ন, পাকিস্তানি কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মুক্তি লাভ করেছিলেন? 8 জানুয়ারি, 9 জানুয়ারি, 10 জানুয়ারি নাকি 12 জানুয়ারি? স্বদেশ প্রত্যাবর্তন দিবসের একটু আগেই। ঠিক আছে, সাদমান সাকিব রাজ বলছে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। কায়নাত মিম কিন্তু সঠিক উত্তর দিয়েছে, অ্যারিস্টটল। ওকে, ইয়েস, কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? ক রাজিয়া বানু, খ আনোয়ারা বেগম, গ নূরজাহান মোর্শেদ নাকি ঘ বদরুন্নেসা আহমেদ? কে ছিলেন? ইয়েস, রাজিয়া পাল দিব, আমরা পিডিএফ পৌঁছে দিব। কারেক্ট অ্যান্সার কি? 19 নম্বর। 19 কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কারা বলেছো দেখি? 19 এ। হ্যাঁ, টেকটক বলছে 19 এ, রিফাত বলছে 19 এ। ভেরি গুড। মুশিউর রহমানও বলছে 19 ক। থ্যাংক ইউ সো মাচ। 19 ক ইজ দ্য রাইট অ্যান্সার। রাজিয়া বানু। 20 নম্বর, স্বাধীন বাংলাদেশ মুজিবনগর সরকার ঢাকায় এসে কত তারিখে শাসন ক্ষমতা গ্রহণ করে? ওকে, সো এরপরেই তোমাদের ফার্সিম ভাইয়া তোমাদের পরবর্তী চ্যাপ্টারটাতে চলে যাবে। সো 20 নম্বর, দেখি এটা তোমরা পারো কিনা। হ্যাঁ হাবিবুর রহমান, তোমাকে ধন্যবাদ 2বার লাইভটা শেয়ার করার জন্য। 10 জানুয়ারি 1972 বলছে এখনো অনেকে। আমরা এখন চলে এসেছি 20 নম্বর প্রশ্নে। এটার পরেও কিন্তু এই চ্যাপ্টারের আরও 10টা এমসিকিউ আছে, যে এই 10টা এমসিকিউ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এই লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। শেয়ার করার পরবর্তীতে যে সাজেশন পিডিএফটা আছে, সেই সাজেশন পিডিএফটা আমি অথবা তোমাদের ফার্সিম ভাইয়া তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দেবো। ওকে, ইয়েস, বলো এটা কি হবে? স্বাধীন বাংলাদেশ মুজিবনগর সরকার ঢাকায় এসে কত তারিখে শাসন ক্ষমতা গ্রহণ করে? 16 ডিসেম্বর, 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর নাকি 22 ডিসেম্বর? কত সাল? কারেক্ট অ্যান্সার হচ্ছে কত তারিখ? 18 ডিসেম্বর 1971। 18 ডিসেম্বর 1971। এরপরে যদি দেখি আরো কয়েকটা কিন্তু প্রশ্ন আছে, 21, 22, 23, 24, 25। এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। আজকে সময় স্বল্পতার জন্য এবং পুরো বইটা যেহেতু আমাদের অনেক অল্প সময়ের মধ্যে কভার করতে হবে, এই জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের 20টা করে এমসিকিউ নিজেরা সলভ করছি, 10টা করে এমসিকিউ তোমাদেরকে বাসায় পড়ার জন্য দিচ্ছি। সো বাসায় পড়ার জন্য এই স্লাইডটা সংগ্রহ করতে হবে, স্লাইডটা সংগ্রহ করার জন্য এই লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। ওকে, পরবর্তী চ্যাপ্টারের জন্য ডেকে নিচ্ছি তোমাদের ফার্সিম ভাইয়াকে। আর ফার্সিম এখন একটু তোমাদেরকে এই কথা বলে শুরু করবে যে অ্যাডমিশনে যারা হিউম্যানিটিসের বা আর্টস স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমাদের কি ব্যবস্থা রয়েছে, এবং গতবারের চেয়ে, গতবার যেমন অনেকগুলো আলাদা আলাদা কোর্স ছিল, লিখিত, তারপর হচ্ছে গুচ্ছ, এইবার আগের বারের চেয়ে বেটার কি সার্ভিস আমাদের স্টুডেন্টরা পাচ্ছে, বিশেষত আর্টস স্টুডেন্টরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাইয়া। সো তোমরা যারা আমাদের হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা রয়েছে বা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা রয়েছে, তোমাদের কিন্তু অ্যাডমিশনে মানে ফাইট করার জায়গা একটাই, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট।
আমাদের গত বছর দেখা গিয়েছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে সেপারেট কোর্স ছিল, তারপর যারা হচ্ছে গিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে চাও সেটার সেপারেট কোর্স ছিল, তারপরে হচ্ছে গিয়ে যারা তোমরা অন্য কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে চাও সেটারও সেপারেট কোর্স ছিল, মানে অনেকগুলো সেপারেট আলাদা আলাদা হলো কোর্স ছিল। বাট এবার আমি হচ্ছে আমরা এতগুলা কোর্সের কোনো ডাইভার্সিফিকেশন রাখিনি, একটা সেন্ট্রাল কোর্স রাখছি, ভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন কোর্স 2025। এই কোর্সটার ব্যাপারে অলরেডি তোমাদেরকে একটু আগে হলো গিয়ে দেখিয়েছিলাম, এবং তোমাদেরকে সেখানে মানে সম্পূর্ণ কোর্সটার ফি এবং কোর্সটা কিভাবে কি করতে হবে এই ব্যাপারে কিন্তু তোমাদের সাথে অলরেডি আমি কথাবার্তা বলেছি। তো যেটাই হোক, যেটা বেসিক্যালি এখানে আমি বলতে চাচ্ছি, আমাদের যে এই কোর্সটা রয়েছে, দাঁড়াও কোর্সের যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা সামনে আনি। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। সো ভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন কোর্স, এই কোর্সের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য সকল ইউনিভার্সিটিতে যেখানে আমরা বি ইউনিটের মাধ্যমে বা হলো বাংলা ইংরেজি জিকে এই তিনটা সাবজেক্ট পড়ার মাধ্যমে পড়ে পরীক্ষা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো, সকল ইউনিভার্সিটির জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের এই একটা কোর্সই কভার করবে। গত বছর আমাদের অনেকগুলো কোর্স ছিল অন্যান্য সকল ইউনিভার্সিটি স্পেসিফিকেশন, বাট এবারে সেরকম নাই। এতে দেখা যায় অনেক স্টুডেন্টরা হারায় যায়, আলাদা করে রিটেনের কোর্স ছিল সেটাও রাখি নাই, রিটার্নের যে জিনিসপত্রগুলো লাগে সেটাও বেসিক্যালি আমরা এই কোর্সের মধ্যে নিয়ে আসছি। অ্যান্ড হ্যাঁ, এই কোর্সে যে বর্তমানে যে কোর্স ফিটা হচ্ছে কি যদি হলো কি 5,000 টাকা, বাট এখানে আমার একটা হলো কি বলে প্রোমো কোড রয়েছে, আমি প্রোমো কোডটা তোমাদেরকে হলো গিয়ে অ্যাপ্লাই করে দেখাই একটু, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, সো এই যে দেখো ফার্স্টে আমরা যেই পোর্টালটা রয়েছে, পোর্টালে আসার পরে কোর্সটি কিনুন এখানে হলো গিয়ে চলে যাব। এখানে অলরেডি দেখতে পাবা যে আমাদের যে কোর্সের ফি হচ্ছে কি তোমার কত 5,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট করে 4,000 টাকা দেওয়া রয়েছে। এবার তোমরা যেটা প্রোমো কোড হলো গিয়ে অ্যাড করো সেটা হলো গিয়ে FARSIM20, FARSIM20, এই যে লিখে ফেললাম। এটা করার পরে যে এন্টার বাটনটা প্রেস করবা, তোমার 5,000 টাকার কোর্সটা হয়ে যাবে 3200 টাকা, অর্থাৎ 1,800 টাকা ইনস্ট্যান্ট তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা। সো এই প্রোমো কোডটা ইউজ করবা। এবং একটা কথা বলি, যারা এখন থেকে আমাদের এই কোর্সে এনরোল করে থাকবা তারা অ্যাটলিস্ট অন্য সবার থেকে কয়েক ধাপ এগিয়ে থাকতেছো। তোমাদের তো আর চিন্তা করার কোনো কারণ নেই যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব নাকি, তোমাদের তো এই একটা জায়গায় রয়েছে। সো এখন এনরোল করে ফেলো, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমরা ক্লাস শুরু করে দিব, তাহলে কিন্তু তোমরা সবার থেকে এগিয়ে থাকবে। ওকে, আর দেরি না করি আমাদের যে আজকের বাকি টপিকগুলো রয়েছে, বাকি টপিকগুলো আসো আমরা শুরু করে দিই। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? বাংলা কেন এইচএসসিতে ফেল করবা? এইচএসসিতে কি ফেল করার জিনিস? আর এইচএসসি ফেল করতে তুমি পিছায় যাবা, তুমি কেন এসব নেগেটিভ কথা চিন্তা করো? ভালো করে এইচএসসি পরীক্ষা দাও, এর মধ্যে অ্যাডমিশনের কোর্সে এনরোল হলে তো সবার থেকে আগায় থাকবে, এভাবে চিন্তা করো। ঠিক আছে, ডান। ও এখানে ভুল একটা ইয়া উঠে আছে। সো আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিককে অবভিয়াস তোমার জনগণ, কারণ জনগণের কাছে আসলে ভোটাধিকারটা থাকে। এই যে তোমার ভোটাধিকারের যে বিষয়টা, এরকম একটা জায়গা থেকে আমরা যদি হলো কি চিন্তা করি, আমাদের যে জনগণ রয়েছে, জনগণ আসলে সবার চেয়ে বেশি ক্ষমতাবান গেল। সো এরপর দেখি সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি? নির্বাচন কমিশন, কর্ম কমিশন নাকি দুদক? 9 কোনটা দেখো, নির্বাচন কমিশন, কর্ম কমিশন নাকি দুদক? ক্লাসের শুরুতে যখন আমি চ্যাপ্টারের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়েছি, তখন বেসিক্যালি আমি যেগুলোর নাম বলছি ওগুলাই তোমার সাংবিধানিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। এখন দেখো ওইটা মাথায় থাকলে কিন্তু এটা অ্যান্সার করতে পারবা। ওকে ডান। ঠিক আছে স্যার, এগুলোর জন্য ক্লাস নিয়েন আরিয়া সরকার, তুমি মেবি ক্লাসটা মিস করে ফেলছো। গতকাল রাত 10টায় আমরা ক্লাসটা অলরেডি নিয়ে ফেলেছি। ইয়েস, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি কর্ম কমিশন বা পিএসসি এটাও সাংবিধানিক প্রতিষ্ঠান, আর এটাকে বলা হয় পিএসসি। আর দুর্নীতি দমন যেটা বা দুদক কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের আওতাধীন নয়। ঠিক আছে, আগাই। এরপরে দেখি নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ করা, ভোটার তালিকা প্রস্তুত করা। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ করা, ভোটার তালিকা প্রস্তুত করা। উত্তর দাও। আচ্ছা ঠিক আছে ভাই, চতুর্থ অধ্যায় আংশিক না? হ্যাঁ, চতুর্থ অধ্যায় আংশিক, যে টপিকগুলো 4th চ্যাপ্টারে রয়েছে শুধু সেই টপিকগুলোর উপরই পড়াশোনা করানো হয়েছে। আচ্ছা দেখো, নির্বাচন কমিশনের দায়িত্ব কি? নির্বাচন অনুষ্ঠান করা, সীমা নির্ধারণ করা, ভোটার তালিকা প্রস্তুত করা।
ওকে, এটার অ্যান্সার হচ্ছে 5 নাম্বার 1, 2 ও 3। তুমি যখন নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতেছো, তোমার প্রথমত কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা তুমি ঠিক করবা। দ্বিতীয়ত নির্বাচনী এলাকা, সে ধরো সারা বাংলাদেশকে তোমরা হয়তো দুইটা এরিয়াতে ভাগ করলা, পূর্ব আর হলো গিয়ে পশ্চিম। তো বাংলাদেশের পূর্ব সাইডের নির্বাচন হবে সাপোজ 25 ডিসেম্বর, আর তোমার পশ্চিম সাইডের নির্বাচন হবে তোমার 28 ডিসেম্বর, ফর এন এক্সাম্পল। তার মানে তুমি কিন্তু এলাকা নির্ধারণ করে নির্বাচনটা করতেছো। আবার সারা বাংলাদেশে একযোগেও হতে পারে, সেক্ষেত্রে এলাকা নির্ধারণের বিষয়টা চলে আসে। এরপর থেকে ভোটার তালিকা প্রস্তুত করা। দেখো, 18 বছরের উপরে সবাই হচ্ছে কি ভোটাধিকারটা লাভ করে, তখন সবার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ডটা তৈরি হয়ে যায়। তো ওই ভোটার তালিকা প্রস্তুত করতে হবে যে লাস্ট নির্বাচন হয়েছিল তোমার সাপোজ 2024 সালের দিকে তোমার লাস্ট নির্বাচনটা হলো, 23শে ডিসেম্বর লাস্ট তোমার নির্বাচন হয়েছে। 23 সালে যারা ভোটাধিকার প্রাপ্ত ছিল না, তারা হয়তো আসন্ন 2026 সালের নির্বাচনে ভোটাধিকার প্রাপ্ত হয়ে যাবে। সো এই যে নতুন লিস্টটা আসলো, নতুন লিস্টে তোমার হালনাগাদ করতে হচ্ছে, মানে লিস্টটা হালনাগাদ করতে হচ্ছে, এই যে তোমার আপডেট করাটা, সেটাই বেসিক্যালি এখানে বলা হলো। গেল, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে ধরনের কার্যক্রম গ্রহণ করে সেটা হচ্ছে তোমার ভোটার তালিকা বিধিমালা সংশোধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ব্যালট বাক্স ব্যবহার। এমসিকিউ নাম্বার 6, এমসিকিউ নাম্বার 6 দ্রুত একটু অ্যান্সার করো। এমসিকিউ নাম্বার 6, আচ্ছা ঠিক আছে, ডান। সো এমসিকিউ নাম্বার 6-এ আছি আমরা। আচ্ছা ওকে, 6 এ ডি বলতেছে এক্স্যাক্টলি, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে ধরনের কার্যক্রম গ্রহণ করে, ভোটার তালিকা বিধিমালা সংশোধন করে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, আর ব্যালট বাক্স বেসিক্যালি ব্যবহার করতেছে। কি ব্যবহার করতেছে? ব্যালট বাক্স ব্যবহার করতেছে। গেল, এরপর দেখি এমসিকিউ 7, নাবিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব ভালো। আসন্ন জাতীয় নির্বাচনে সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, তাই সে একটি সংস্থার অফিসে যায়। উক্ত অফিস তাকে একটি পরিচয়পত্র প্রদান করে। সেই পরিচয়পত্র দ্বারা ভোট প্রদান করা ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করে। আই থিঙ্ক তুমি বুঝতে পারতেছো এই পরিচয়পত্র দ্বারা কি বোঝানো হচ্ছে। এনআইডি বা ন্যাশনাল যে আইডি কার্ডটা রয়েছে, সেই ন্যাশনাল আইডি কার্ডের কথা বেসিক্যালি বোঝানো হচ্ছে। সো দেখি নাবিলা কোন সাংবিধানিক সংস্থার অফিসে যায়? অবভিয়াসলি তোমার নির্বাচন কমিশন। কারণ এই যে তোমার পরিচয়পত্র, এই পরিচয়পত্রের সাথে একটা মানুষ বাংলাদেশে নির্বাচন দিতে পারবে কি পারবে না, এই জিনিসটা বেসিক্যালি ডিটারমাইন করানো হয়। গেল, সো একই প্রশ্ন, এটা ওই জিনিসটা দিয়ে এনআইডি কার্ডে সে আর কি করতে পারবে? পাসপোর্ট তৈরি করতে পারবে, বিমানের টিকিট বুকিং করতে পারবে, ব্যাংক হিসাব খুলতে পারবে। অবভিয়াসলি 1, 2 ও 3 তিনটাই করতে পারবে। একটা এনআইডি কার্ড মানে এনআইডি কার্ড বেসিক্যালি যে কোনো কিছু করার জন্য চাবি হিসাবে কাজ করে, ঠিক আছে? এটা এখানে মূলত বলা হয়েছে। এরপর দেখি 9, রাশেদ অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সামনে নির্বাচনে সে ভোট দিবে, খুব ভালো। তাই সে একটি সংস্থার অফিসে যায়, এমন একটি পরিচয়, এই একই প্রশ্ন আর কি, দেখেছো? জাস্ট ঢাকা বোর্ডে তোমার নাবিলার মোড়কে প্রশ্নটা এসছে, আর যশোর বোর্ডে তোমার রাশেদের মোড়কে প্রশ্নটা এসছে, ঠিক আছে? একই তোমার কিন্তু এখানে মানে বিষয় হচ্ছে আর কি। গেল, এরপর দেখি এমসিকিউ 11, সরকারি আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল বা আইন প্রতিমন্ত্রী। এখানে আইন বিষয়ক উপদেষ্টা বলতে তুমি আবার ইন্টারিম গভর্নমেন্টে কে উপদেষ্টা ওই প্রেক্ষাপটে চিন্তা করো না, মানে সরকার, নির্বাচিত সরকারের একটা হলো একজন থাকেন যিনি আইন নিয়ে সরকারকে নানান রকম উপদেশ দেন বা অ্যাডভাইস করেন, যে এটা করলে ওটা হবে, ওইটা করলে সেটা হবে, এই ধরনের অ্যাডভাইজার হিসেবে কাজ করে নির্বাচিত সরকারের। এটা প্রত্যেক সরকারি ক্ষেত্রেই থাকে, বাট ওই অ্যাডভাইজারের কথা মানে কি মানে না সেটা অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর উপরে। তো ওইটা ডিফারেন্ট থিং, বাট প্রত্যেকটা সরকারে এরকম একজন উপদেষ্টা থাকে, সেই উপদেষ্টার কথা বলা হচ্ছে, নির্বাচিত সরকারের উপদেষ্টার কথা বলা হচ্ছে। আইন বিষয়ক এই উপদেষ্টা হলেন অ্যাটর্নি জেনারেল। গতকালকার ক্লাসে তোমাদের কিন্তু একটা কথা বলেছিলাম যে সরকার পক্ষ যখন কোনো মামলা মোকদ্দমা করে, সেই মামলা মোকদ্দমা হাইকোর্টে চলে গেলে সরকার পক্ষের যে আইনজীবী তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? ওই প্রেক্ষাপট থেকে বেসিক্যালি এটা মনে রাখতে হবে, সরকারের আইন বিষয়ক উপদেষ্টাকে অ্যাটর্নি জেনারেল। গেল, ওকে, সরি স্টুডেন্টস, এমসিকিউ নাম্বার 12, প্রজাতন্ত্রের পক্ষে কে জটিল আইনের ব্যাখ্যা প্রদান করেন?
অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্রের পক্ষে বলতে তোমার রাষ্ট্রের যে পক্ষটা রয়েছে সেই রাষ্ট্রের পক্ষ থেকে কথা বলা হচ্ছে। কে জটিল আইনের ব্যাখ্যা প্রদান করেন? প্রধান বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল নাকি আইনমন্ত্রী? ওকে, আচ্ছা, এমসিকিউ নাম্বার 12। এমসিকিউ নাম্বার 12 এর অ্যান্সার দাও সবাই। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেল। অবভিয়াসলি যিনি তোমার আইন উপদেষ্টা তিনি হবেন প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা দানকারী। মহাহিসাব নিরীক্ষকের সাংবিধানিক দায়িত্ব কি? আচ্ছা, তোমরা এটার হলে উত্তর দাও। আমি মহাহিসাব নিরীক্ষক আর বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের মধ্যে তোমরা অনেকে দেখলাম যে প্যাচ লাগায় ফেলো, আমি একটু ব্যাখ্যা করি। দেখো, বাংলাদেশ ব্যাংক এবং যে অর্থমন্ত্রী রয়েছে তারা মিলে বাৎসরিক যে বাজেট প্রদান করা সেই কাজটা একসাথে করতেছে। বাট বাজেট প্রদান করার পরে সে ধরো তোমার বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ১,৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে পরবর্তী ১ বছরের জন্য তাদের বাজেট। এই ১,৫০০ কোটি টাকার মধ্যে তাদের বিভিন্ন কাজ টাজগুলোকে করতে হবে বিভিন্ন খাতে। এখন দেখা গেল পররাষ্ট্র মন্ত্রণালয় ১,৫০০ কোটি টাকার অতিরিক্ত খরচ করছে বা তার চেয়ে কম খরচ করছে। এই যে তোমার সে কম খরচ করলো বা বেশি খরচ করলো, এই জিনিসটা কে ডিটারমাইন করবে বা এটা কে হিসাব করে বের করবে? হিসাব করে বের করবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সিএনডিজি। ঠিক আছে, সো এই যে তোমার জায়গাটা, এটাই বেসিক্যালি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কাজ। তার আন্ডারে অসংখ্য হচ্ছে অডিট টিম থাকে। এই অডিট টিম হলো তোমার বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তারা সঠিকভাবে তাদেরকে যে যে বাজেটগুলো দেওয়া হয়েছে, সে ধরো কোনো একটি ইউনিয়ন পরিষদের যে ইউনিয়ন পরিষদে একটি বাজেট দেওয়া হয়েছে, ওই বাজেট সে কতখানি ইউটিলাইজ করলো, বেশি করলো নাকি কম করলো, ঠিক খাতে করলো কিনা, ঠিক খাতে নির্দিষ্ট খাতে সঠিক পরিমাণে ব্যয় করলো কিনা, এই সকল হিসাব নিকাশের কাজ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের আন্ডারে হয়ে থাকে। তো উনি যে কাজটা করে প্রজাতন্ত্রের সরকারি হিসাব নিরীক্ষা করা। নিরীক্ষা মানে হচ্ছে কি এক্সামিন করা, যে তুমি ঠিকঠাক আয় করছো কিনা, ব্যয় করছো কিনা, এরকম। গেল। দুদক কত সালে গঠিত হয়? দুদক ২০০২, ৩, ৪, ৫ চারটা অপশন দেওয়া আছে, বলো দুদক কত সালে গঠিত হয়? এমসিকিউ ১৪। এমসিকিউ ১৪, ইয়েস, যা যা ২০০৪ বলেছে অ্যান্সার ঠিক আছে। দুর্নীতি দমনের পূর্ব শর্ত কি? রাজনৈতিক অঙ্গীকার, নৈতিকতার অভাব, আইনের শাসন। দুর্নীতির দমনের পূর্ব শর্ত কি? রাজনৈতিক অধিকার, নৈতিকতার অভাব নাকি আইনের শাসন? দুর্নীতি দমনের পূর্ব শর্ত কি? রাজনৈতিক অঙ্গীকার, নৈতিকতার অভাব নাকি আইনের শাসন? ওকে, ডান। অ্যান্সার হচ্ছে কি আইনের শাসন, বা ইংরেজিতে বললে এটাকে বলা হয় রুল অফ ল। গেল। সংবিধানের কত অনুচ্ছেদে বাংলাদেশের কর্ম কমিশন গঠিত হয়েছে? ১৩৭, ২৭, ১২১ নাকি ১৩১? কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি গঠন করা হয়েছে? আচ্ছা, আমরা ১৬ নাম্বার কোশ্চেনে রয়েছি। ওকে, ডান 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 ১৬, এক্স্যাক্টলি ১৩৭টা অনুচ্ছেদ অনুসারে। এবারে কর্ম কমিশন কার নিকট বার্ষিক রিপোর্ট প্রদান করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার নাকি প্রধান বিচারপতি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার নাকি প্রধান বিচারপতি? অ্যান্সার দাও। ওকে, ডান। কর্ম কমিশন কার নিকট বার্ষিক রিপোর্ট প্রদান করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার নাকি প্রধান বিচারপতি? ওকে, এটার অ্যান্সার হচ্ছে তোমার রাষ্ট্রপতি। ভেরি গুড, রাষ্ট্রপতি বলছো ঠিক আছে। কর্ম কমিশন সদস্যদের কার্যকাল কত বছর বয়স পর্যন্ত, মানে কত বছর বয়স রিটায়ারমেন্টে যায়? আমরা আছি এমসিকিউ নাম্বার 18-তে। 18-এর অ্যান্সার দাও। আচ্ছা, 18-এর অ্যান্সার দাও। 19 না, 18। ঠিক আছে, 65 বছর বয়সে কর্ম কমিশনের যে তোমার রিটায়ারমেন্টের টাইম ফ্রেমটা, এটা হচ্ছে তোমার 65 ইয়ার্স ওল্ড। এরপর দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি 19 নাম্বার, স্পয়েল সিস্টেম কি? মেধা, আনুগত্য, দলীয় সুযোগ নাকি বংশ পরিচয়? স্পয়েল সিস্টেম। 19-এর অ্যান্সার দাও। 19 নাম্বার, 19। ওকে, ডান। তো এটার অ্যান্সার হচ্ছে দলীয় সুযোগ। ঠিক আছে, দল করার কারণে, কোনো রাজনৈতিক দল করার কারণে তুমি যে নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধা পাও, সেটাই বেসিক্যালি স্পয়েল সিস্টেম। এরপর থেকে বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের উপরে জোর দেওয়া হয়? অর্থাৎ একটা সরকারের বা অর্গানের, একটা গভর্নমেন্ট অর্গানের যতগুলো অর্গান থাকে
যেরকম আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, জাতীয় সংসদ, এটার মধ্যে কোনটাতে কোন বিভাগের প্রাধান্যের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় বা এমফাসাইজ দেওয়া হয়? ওকে, এইটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে আমার বিচার বিভাগ। বিচার বিভাগ যদি তোমার সুষ্ঠু থাকে তাহলে কিন্তু ওই যে রাষ্ট্রটা রয়েছে, রাষ্ট্রের সকল জায়গায় আইনের শাসন বজায় থাকে এবং রাষ্ট্রটাও সুন্দরভাবে পরিচালিত হয়ে থাকে। ওকে, সো আমরা এখানে 20টা এমসিকিউ শেষ করে ফেললাম। আবার হচ্ছে আমাদের ফারহান ভাই আসবে এবং দেখো এখানে কিন্তু যে আরো 10টার মতো হলো এমসিকিউ রয়েছে, যেটা তোমার ক্লাস শেয়ার করে দিলে পিডিএফটা পাবা। এতক্ষণ ফারহান ভাই তোমার সাথে পিডিএফ শেয়ার করছে, এখন আমি এসে আবার তোমাদের পিডিএফটা শেয়ার করব। ওকে, সো আমাদের পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে নাগরিক সমস্যা ও হচ্ছে আমাদের করণীয়। ফারহান ভাই। অলরাইট, সো যারা যারা অলরেডি আমাদের এই লাইভটা শেয়ার করে দিয়েছো তাদেরকে আমি যতজনকে পেরেছি মেসেঞ্জারে আমি ইনবক্সে পাঠিয়েছি এই ক্লাসের স্লাইডটা। পাশাপাশি আমাদের এইচএসসি 25 স্টার স্টুডেন্টস 10MS এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে অলরেডি পোস্ট করেছি একটা, যে এই পোস্টের কমেন্টে তোমরা হচ্ছে ক্লাসের স্লাইডটা পাবা। সো ওইখান থেকেও তোমরা কিন্তু এই ক্লাসের স্লাইডটা পেয়ে যেতে পারো। অলরাইট, সো আমরা চলো শুরু করে দেই আমাদের এই অধ্যায়টা। কোন সংস্থার, প্রশ্ন নাম্বার 1, কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 17 মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? 17 মিলিয়ন, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ মানুষ, 17 মিলিয়ন মানুষ কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? ঠিক আছে, ওকে, ইয়েস। প্রশ্ন নাম্বার 1, জাতিসংঘ, ইউনিসেফ, ইউনেস্কো নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা? কোনটা হবে উত্তর আমাদের? সো কারেক্ট অ্যান্সার কোনটা? 1-এর 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস জাতিসংঘ প্রথমটা সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, কল্যাণমূলক রাষ্ট্রের প্রধান শর্ত কি? ওয়েলফেয়ার স্টেটের প্রথম শর্ত কি? স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, নিচের কোনটি সঠিক? 102, 103, 23 নাকি 123 তিনটাই? কোনটা মনে হয় এখানে? বাঁধন বলেছে সেট কোড না দিলে কি ফেল আসবে কিনা, রেজাল্ট ইনভ্যালিড আসবে, মানে পরীক্ষা আবার দিতে হবে, এটা হচ্ছে আসল কথা। তিনটাই, আচ্ছা খায়রুল হাসিব বলছে তিনটাই, ওকে। কারেক্ট অ্যান্সার কোনটা? তিনটাই কারেক্ট অ্যান্সার, দক্ষতাও থাকতে হবে, স্বচ্ছতাও থাকতে হবে এবং জবাবদিহিতাও থাকতে হবে। 1 2 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, জনাব ক একজন চাকরিজীবী, ইদানিং তার আয় বেড়ে গেছে, তিনি শহরে একটি বাড়ি ও একটি আধুনিক গাড়ি ক্রয় করেছেন, তার ব্যয় চাকরি থেকে প্রাপ্ত আয়ের সাথে সামঞ্জস্যহীন। তার মানে তার অনেক টাকা ইনকাম হচ্ছে সেটা ঠিক, কিন্তু এই ইনকামটা আসলে তার চাকরি থেকে হচ্ছে না। তার মানে নিশ্চয়ই তিনি দুর্নীতি করছেন বা এরকম কোনো কিছু একটা করছেন, এমনটাই হিন্ট দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, জনাব ক উক্ত ব্যয় নির্বাহ করেন কিসের মাধ্যমে? ক বেতনের মাধ্যমে, খ অন্যান্য ব্যবসার মাধ্যমে, গ অতিরিক্ত কাজের মাধ্যমে নাকি ঘ দুর্নীতির মাধ্যমে? বুঝতেই পারছো, এটা হচ্ছে 2-এর ডি, দুর্নীতির মাধ্যমে, এরকমই কিন্তু হিন্ট এখানে দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন, জনাব ক, আচ্ছা এটা তো আমরা অলরেডি পড়লাম, জনাব ক এর উক্ত কর্মকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? পরিবার, সমাজ নাকি রাষ্ট্রের? কার এখানে? আমার তো মনে হয় সবারই, পরিবারেরও দায়িত্ব আছে, সমাজেরও দায়িত্ব আছে, আবার রাষ্ট্রেরও দায়িত্ব আছে এই দুর্নীতি প্রতিরোধ করার। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 2, সমাজের। 4-এর ডি দিয়েছো কে কে দেখি তো? ওকে, দুর্নীতির মাধ্যমে, হ্যাঁ যারা যারা 4-এর ডি দিয়েছো তাদের উত্তরটাই সঠিক হয়েছে। আমি এটা ফিক্স করে দিই এখানে এই উত্তরটা। ওকে, ডান। 4-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবারই দায়িত্ব রয়েছে, পরিবার, সমাজ, রাষ্ট্রের। 5 নম্বর প্রশ্ন, খাদ্যে ভেজাল রোধে করণীয় কি? 1 আইনের যথাযথ প্রয়োগ, 2 খাদ্যে ভেজাল সম্পর্কে ব্যাপক প্রচারণা এবং 3 ভেজাল প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করা। কি হবে? আমাদের প্রশ্ন নম্বর 5, 5-এর উত্তর কি হবে? আমি সরে দাঁড়াই, তোমরা যাতে সহজে অপশনটা দেখতে পারো। বলো, তোমরা বলো 5-এর উত্তর কি হবে?
ইয়েস, ঘ হবে, আগেরটার উত্তর ঘ হবে, এটার উত্তর কি হবে? এটার উত্তরও ঘ হবে, তিনটেই হবে। এইটা, এইটার উত্তরও তিনটেই হবে। 1 2 3 তিনটেই কারেক্ট, সো ঘ ইজ দ্য কারেক্ট আনসার। 6 নম্বর প্রশ্ন, নারীরা ইফটিজিং এর শিকার হন কেন? সুশিক্ষার অভাবে, সামাজিক স্থিতিশীলতার অভাবে, সংস্কৃতির প্রভাবে, নাকি নগরায়নের প্রভাবে? এটা আমরা নিশ্চয়ই জানি, গেস করতে পারছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের সুশিক্ষার অভাবে হয়। ওকে, নাহিদ মিম জানতে চাইছে আজকে কি শুধু এমসিকিউর উপরই ক্লাস হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা আজকে শুধু এমসিকিউই সলভ করছি, বাট এমসিকিউর সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ আছে, যেগুলোতে তোমরা চোখ বুলালে তোমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন কেমন তোমরা পারবা, বা পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেগুলো তোমরা পারবা কিনা এটা সম্পর্কে আগেই আইডিয়া পাবা। সো ক্লাসের স্লাইডটা একটু সংগ্রহ করে নিতে হবে। গতকালকে এর উপরে ব্যাখ্যামূলক ক্লাস আছে রাত 10টায়। আর গতকাল কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার রাত 10টা একটা ক্লাস নিয়েছে, এই চ্যাপ্টারগুলো সৃজনশীল প্রশ্নের উপর ব্যাখ্যামূলক ক্লাস। সো যারা যারা ক্লাসটা মিস করেছো তারা এইচএসসি 25 স্টার্ট স্টুডেন্টস 10 MS এই গ্রুপটাতে ফার্স্ট সেম লিখে সার্চ করলে তোমরা গতকালকে রাতের যে ক্লাসটা সেটা পেয়ে যাবা। কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে এ, সুশিক্ষার অভাবে। 7 নম্বর প্রশ্ন, নারীর ক্ষমতায়ন নিয়ে কোন সংস্থা কাজ করছে? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, নাকি বেসরকারি সংস্থা? কারা কাজ করছে নারীর ক্ষমতায়ন নিয়ে? আচ্ছা, ইউসুফ মিয়া বলেছে একটু সরে না দাঁড়ালে ভাইয়া অপশন দেখা যাচ্ছে না। ওকে, একদম আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ জয় চাকমা, এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। এইবার বলো, এইবার তো আমার জন্য আর প্রশ্ন ঠিকে যাচ্ছে না, এইবার উত্তর বলো দেখি। কারেক্ট আনসার কোনটা? চারটাই কারেক্ট আনসার। 4, ঘ হচ্ছে কারেক্ট আনসার, মানে তিনটেই কারেক্ট আনসার, 1 2 3। 8 নম্বর প্রশ্ন, ইফটিজিং প্রতিরোধে কি করা যেতে পারে? কর্মসংস্থানের ব্যবস্থা, আইনের কঠোর প্রয়োগ, এবং নৈতিক মূল্যবোধ সৃষ্টি। কোনটা করা যেতে পারে? আমরা কোনটা করতে পারি? 2 আর 3, 2 আর 3। কারণ কর্মসংস্থানের সাথে আসলে ইফটিজিং এর সরাসরি কোনো সম্পর্ক নাই, যদিও মানুষের কাজ কাম না থাকলে মানুষ আকাম করে বেশি, কিন্তু তারপরেও সরাসরিভাবে আসলে কর্মসংস্থান হলেও, মানে একজন মানুষ যদি বেকার না হয়, বেকার হলে সে ইফটিজিং করবে, বেকার না হলে বা তার চাকরি থাকলে, কাজ থাকলে সে ইফটিজিং করবে না, এরকম কোনো কনক্লুশন আসলে ড্র করা যায় না। সো যেই দুইটা আমাকে রাইট অপশন হিসেবে পিক করতে হবে, একটা হচ্ছে আইনের কঠোর প্রয়োগ, আর একটা হচ্ছে নৈতিক মূল্যবোধ সৃষ্টি। মানুষ কাজ করছে কি করছে না, অর্থাৎ তার কর্মসংস্থান আছে কি নাই, তার সাথে সরাসরি ইফটিজিং এর কোনো সম্পর্ক নাই। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তন এখন একটি কি? আঞ্চলিক সমস্যা, বৈশ্বিক সমস্যা, জাতীয় সমস্যা, নাকি স্থানীয় সমস্যা? জলবায়ু পরিবর্তন এখন একটা কি? স্নেহা জানতে চেয়েছে এটা কি আর্টসের ক্লাস কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা হিউম্যানিটিক্সের ক্লাস, এবং এটা হচ্ছে সিভিক্স সেকেন্ড পেপার, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, এটা এখন একটা বৈশ্বিক সমস্যা। এটা শুধুমাত্র এখন কোনো একটা দেশের সমস্যা না, এটা সবার জন্যই একটা সমস্যা। ওকে, 10 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব হচ্ছে গড় তাপমাত্রা বৃদ্ধি, সুপেয় পানির পর্যাপ্ততা। এইটা হবে না। সুপেয় পানি মানে কি? যে পানিটা পান করা যায় সেই পানিটার পর্যাপ্ততা, মানে যথেষ্ট পরিমাণ সুপেয় পানি আছে, এইটা আসলে রং। আর ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি, এটাও কারেক্ট। তাহলে এটা হবে। তার মানে 3 যেখানে যেখানে 2 যেখানে যেখানে আছে, এটা আমরা কেটে বাদ দিয়ে দিব। দেখি 2 আছে, বাদ দিয়ে দেই, 2 আছে, বাদ দিয়ে দেই, 2 আছে, বাদ দিয়ে দেই। তাহলে দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। বুঝছি, এটাকেই বলা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। স্টেপ 1, এইখান থেকে যে অপশনটাকে আমরা ভুল হিসেবে আইডেন্টিফাই করতে পারবো, সেটা যেখানে যেখানে পরবর্তীতে আছে কেটে দিলেই আমরা সঠিক উত্তরটাতে পৌঁছে যেতে পারবো। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। বুঝতে পেরেছি? ওকে, তারপরে দেখি 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি একদল গবেষক এন্টার্কটিকা মহাদেশে দেখতে পান বরফ গলার পরিমাণ বেড়ে গেছে। এই ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। উপরিল্লিখিত ঘটনার ফলে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? ক, মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হবে। খ, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পাবে, মানে কমে যাবে। গ, ভূমিকম্প বৃদ্ধি পাবে। আর ঘ, নিম্নাঞ্চল নিমজ্জিত হবে, মানে বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল রয়েছে বা বাংলাদেশের যেই অঞ্চলগুলা একদম সমুদ্রের কাছাকাছি, যেগুলো একটু অপেক্ষাকৃত নিচু অঞ্চল, সেই অঞ্চলগুলা সমুদ্রের পানি যদি বৃদ্ধি পায় তাহলে পুরোপুরি ডুবে যাবে এবং সমুদ্রের পানিতে বিলীন হয়ে যাবে।
এইটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। নিম্নাঞ্চল নিমজ্জিত হবে, নিমজ্জিত মানে হচ্ছে ডুবে যাবে। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি 12 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত ঘটনা প্রতিরোধে নাগরিকের করণীয় হলো কি? গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে, বনায়ন বৃদ্ধি করতে হবে, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। আমার মনে হয় তিনটাই কারেক্ট হবে। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানাও। 12 নম্বর প্রশ্ন, 12 ক খ গ নাকি ঘ? 12 ক খ গ নাকি ঘ, কোনটা হবে? ভাইয়া দ্বিতীয় পত্রে মিলে কি পাশ করতে হবে নাকি আলাদা আলাদা পাশ করতে হবে? দুই পত্র মিলিয়ে করতে হবে। পৌরনীতিতে আবার কেউ ফেল করে নাকি? কারেক্ট অ্যান্সার কোনটা? তিনটাই কারেক্ট অ্যান্সার, রাইট। 1 2 3 তিনটাই নাগরিকের কর্তব্য। 13 নম্বর প্রশ্ন, এইডস এর প্রভাব হলো আতঙ্ক, গড় বয়স হ্রাস পাওয়া, জনসংখ্যার প্রতি হুমকি। কোনটা হবে এইডস এর প্রভাব? এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 13। প্রশ্ন নাম্বার 13, 1 2 1 3 কোনটা হবে এটা দেখি। এটা কিন্তু তিনটেই হবে। আতঙ্ক বাড়ে, গড় বয়স হ্রাস পায়, ঠিক আছে? যেহেতু এইডস একটা মরণবিধি, মানুষ যদি এইডস এর কারণে মৃত্যুবরণ করতে থাকে তাহলে কিন্তু মহামারী আকারে যদি এইডস ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু গড় বয়স বৃদ্ধি পাবে, মানে গড় যে আয়ুটা সেটা কমে যাবে, হ্রাস পাবে। হ্যাঁ, এবং জনসংখ্যার প্রতি একটা হুমকি পড়ে। সো 1 2 3 তিনটে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বুঝছি। 13 নম্বর, 13 ডি বলেছে জান্নাতি রহমান, নাজিদুল ইসলাম, আবু সাইদ বলছে 3। ওকে, আসিফ আব্দুল্লাহ বলছে 4। 14 নম্বর প্রশ্ন, জনাব পাটোয়ারি তার নাতিকে সাথে নিয়ে টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখছিলেন। তারা দেখতে পেলেন এইডস বিষয়ক একটি প্রতিবেদন প্রচারিত হচ্ছে। প্রতিবেদনটি দেখে তারা রোগটি সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। উদ্দীপকে বর্ণিত রোগটি কিভাবে ছড়ায়? ক, রক্তের মাধ্যমে, খ, হাঁচি ও কাশির মাধ্যমে, গ, একই থালা বাসন ব্যবহার করলে, এবং ঘ, একই বাড়িতে বসবাস করলে। ইয়েস, হালিমা আহমেদও সঠিক উত্তর দিয়েছে। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রক্তের মাধ্যমে। ওকে, পরের প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত রোগটি প্রতিরোধে নাগরিকের করণীয় কি? ধর্মীয় অনুশাসন মেনে চলা, কারেক্ট। নিরাপদ রক্ত আদান প্রদান, কারেক্ট। এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টি। আমার মনে হয় এখানে তিনটাই কারেক্ট হবে। 1 2 3 শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের কি মনে হয়? পুষ্প বলেছে, আমার কমেন্ট দেখেন না কেন ভাইয়া? তোমার সাথে আমার জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ নাই, বিশ্বাস করো। তোমার কমেন্ট জাস্ট সিম্পলি চোখে পড়েনি দেখে পুষ্প পড়া হয়নি। এই যে এখন চোখে পড়লো, এখন পড়ে ফেললাম। রক্তের মাধ্যমে, যারা আগের প্রশ্নটার উত্তর রক্তের মাধ্যমে দিচ্ছ তাদের উত্তর সঠিক। এটার উত্তর হচ্ছে ঘ, 1 2 3 তিনটাই হবে এখানে। 16 নম্বর প্রশ্ন, বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? শিশুরা, প্রতিবন্ধীরা, সাধারণ মানুষেরা, নাকি এইডস আক্রান্তরা? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেটা বলা হয়, বিশেষ চাহিদা সম্পন্ন বলতে কি বোঝায় তাহলে? কারেক্ট অ্যান্সার কি? যারা প্রতিবন্ধী তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন বলা হয়। 17 নম্বর প্রশ্ন, অটিজম কি? এ, হাত বা পা ত্রুটিপূর্ণ হওয়া, বি, বাইপোলার ডিসঅর্ডার, সি, মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের জটিল প্রতিবন্ধকতা, এবং ডি, আংশিক দৃষ্টিহীনতা। কোনটা অটিজম? আমার মনে হয় এইটা হওয়া উচিত। তোমাদের কি মনে হয় দেখি? এ, বি, সি নাকি ডি? ইয়াস, কারেক্ট অ্যান্সার। যারা যারা সি বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে। 17 নম্বরের উত্তর অটিজম কি? এটা মস্তিষ্কের একটা স্বাভাবিক বিকাশের পথে প্রতিবন্ধকতা। ওকে, পরের প্রশ্ন 18 নম্বর, লো ভিশন অর্থ কি? দৃষ্টিহীনতা, ক্ষীণ দৃষ্টি, দৃষ্টি তীক্ষ্ণতা, নাকি আংশিক দৃষ্টিহীন? ভিশন ইম্পেয়ারমেন্ট কিন্তু এখানে বলা হয় নাই, লো ভিশন বলা হয়েছে। লো ভিশন, লো ভিশন মানে কি? অনেক ধন্যবাদ মিতান প্রশংসা করার জন্য। ওকে, কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ মানে কি? যেটা কম, কমে গেছে, কম, এটাকে ক্ষীণ বলে। ক্ষীণ দৃষ্টি, এই যে লো ভিশন, দেখেছো? এটা কিন্তু দৃষ্টিহীনতা না, ভিশন ইম্পেয়ারমেন্ট না, বা হচ্ছে পার্শিয়াল ভিশন ইম্পেয়ারমেন্ট না, মানে আংশিক দৃষ্টিহীনতাও কিন্তু এটা না। ওকে, পরের প্রশ্ন যদি দেখি 19 নাম্বার,
শ্রবণ প্রতিবন্ধিতা কত প্রকার? 19 নাম্বার, এটার উত্তর তোমরা নিজেরাই দাও দেখি। প্রশ্ন নম্বর 19। এরপর প্রশ্ন নম্বর 20 আমি সলভ করবো, তারপর তোমাদের ফার্সিম ভাইকে ডেকে নিবো আবার। আজকের ক্লাসের শুরুতে যে সকল পণ্ডিতেরা আমাদেরকে বলেছিল যে ভাইয়া তাড়াতাড়ি করেন, দ্রুত পড়ান, তাদেরকে এখন আমি একটু দেখতে চাই যে আমরা লিটারেলি 2 ঘন্টার মধ্যে তোমাদের পুরো বইটা রিভাইজ করিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের তাড়াহুড়া আর শেষ হলো না। এই যে তাড়াহুড়া করতে গিয়ে পরীক্ষার হলে সেট কোড না লিখে চলে আসো, পরে কান্নাকাটি করো, ভাইয়া এখন কি আমার কি হবে, এখন আমি কি করব, আফসোস, আর কি করবা। আচ্ছা, মিজান বলছে মাথার জন্য দেখা যাচ্ছে না। মাথা মানে তো হচ্ছে মা, মাথার জন্য দেখা যাচ্ছে না। এই যদি হয় তোমার বানান জ্ঞান, তাহলে তো বিপদ। একটু রিমোটটা প্রেস করতে হবে। না রাহাত আহমেদ, তোমার কোনো কমেন্টই আমি দেখতে পাচ্ছি না। ওকে, কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি বলেছো? ইয়াস। সাবির বি বলেছে। 19-এর খ 2 প্রকার। বাইজিদ বলেছে। ফারিহা জান্নাত 19-এর ক বলেছে। রবিউল বলছে ওর কমেন্ট কেন পড়ছি না, মাত্র পড়লাম রবিউল তোমার কমেন্ট। সো পরের প্রশ্ন দেখি 20 নাম্বার। সেরিব্রাল পালসির বৈশিষ্ট্য সমূহ কয়টি? 5, 7, 11 নাকি 9টা? 5, 7, 11 নাকি 9টা? শুভ বলছে স্যার খুব সুন্দর করে বুঝাতে পারেন, অনেক ধন্যবাদ। আজকে ক্লাসটা করে যদি ভালো লাগে তাহলে আমাদের যে গ্রুপটা রয়েছে HSC 25 স্টার স্টুডেন্টস 10MS, এই গ্রুপটাতে আজকে ক্লাসের রিভিউটা তোমরা দিয়ে দিতে পারো, তাহলে আমাদের বাকি যারা টিচার আছে তারাও অনেক উৎসাহিত হবে এরকম সুন্দর করে গুছিয়ে ক্লাস নেওয়ার, যাতে করে আমাদের স্টুডেন্টরা উপকৃত হয় এবং ওভারঅল আমাদের স্টুডেন্টদের রেজাল্ট অনেক অনেক ভালো হয়। ওকে, কারেক্ট অ্যান্সার কোনটা এটার? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। বি যারা যারা উত্তর দিয়েছে তাদের সবার উত্তর সঠিক হয়েছে। বি যারা যারা উত্তর দিয়েছে তাদের উত্তরটা সঠিক হয়েছে। ওকে, এরপরেও আরো কয়েকটা এমসিকিউ আছে, 21, 22, 23, 24 প্রত্যেকটা চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারেও কিন্তু 30টা এমসিকিউ আছে। যে এমসিকিউগুলো তোমরা কিভাবে পাবা, এই লাইভ ক্লাসে যারা শেয়ার দিয়েছো তাদেরকে তো অলরেডি আমি মেসেঞ্জারে পাঠানো শুরু করেছি, এরপর তোমাদের ফার্সিম ভাইও পাঠাবে, এবং সব শেষে আমরা আমাদের যে HSC 25 স্টার স্টুডেন্টস 10MS গ্রুপটা রয়েছে, ফেসবুক গ্রুপ, ফ্রি ফেসবুক গ্রুপ, এই গ্রুপে এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকেও তোমরা এটা পেয়ে যাবা। পাশাপাশি আজকে যেহেতু তোমাদেরকে আমরা মোটামুটি অ্যাডমিশনের আগে আমার আর ফার্সিম ভাইয়ের সাথে তোমাদের শেষ দেখা আজকে ক্লাসে, যখন তোমাদের HSC পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ইনশাল্লাহ আবার আমরা অ্যাডমিশনের ক্লাস শুরু করে দিব। সো অ্যাডমিশনের ক্লাসে কিভাবে তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো সেটা একটু যদি তোমাদেরকে দেখাই, দেখানোর পরে একটা স্পেশাল ডিসকাউন্ট প্রোমো কোড আছে, সেটা দেখাই আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতে চাই। ওকে, সো প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রথমে 10ms.com লিখি। সো আমরা যাই হচ্ছে 10ms.com লিখলাম, 10ms.com এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু 10ms স্কুলের যে ওয়েবসাইটটা, 10ms স্কুলের ওয়েবসাইটটা চলে আসলো। 10ms স্কুলের ওয়েবসাইটটা আসার পরে তোমরা এইখানে ভর্তি পরীক্ষা বাটনটা ক্লিক করবা। ভর্তি পরীক্ষাটা বাটন ক্লিক করার পরে তোমরা যারা আর্টস স্টুডেন্ট বা মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের জন্য এই বি ইউনিটটাই বরাদ্দ। সো বি ইউনিটে ক্লিক করো। বি ইউনিটে ক্লিক করার পর সব ডিটেলসগুলো এখানে পেয়ে যাবা, একদম রুটিন সহ আমরা রেডি করে ফেলেছি, সবকিছু তোমরা এখানে পেয়ে যাবা। আমাদের অভিজ্ঞতার আলোকে এই কোর্সটা সাজানো হয়েছে, এবং অন্যান্য বার ঢাকা ইউনিভার্সিটি, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সেকেন্ড টাইমার, লিখিত সব আলাদা আলাদা থাকে, বাট এইটাতে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায়, এতগুলো ক্লাস করতে তাদের অনেক প্যারা হয়ে যায়। এই জন্য আমরা এইবার সকল কোর্সকে একটা কোর্সের মধ্যে নিয়ে এসেছি, যাতে করে স্টুডেন্টদেরকে কোনো কনফিউশনের মধ্যে আর পড়তে না হয়, এবং এই একটা মাত্র কোর্স কিনলেই তুমি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত 23টা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তুমি এই একটা মাত্র কোর্স থেকে যাতে নিতে পারো, এমনভাবেই কিন্তু পুরো ক্লাসটা সাজানো হয়েছে। সো কোর্সের দাম এমনিতে 5000 টাকা, এইচএসসি পরীক্ষা চলাকালীন এটা 4000 টাকা আছে, বাট আমি আরো ডিসকাউন্টের উপায় তোমাকে দেখিয়ে দিচ্ছি। কোর্সটি কিনুন বাটনে ক্লিক করো, তারপরে দেখো এইখানে প্রোমো কোড যোগ করুন। প্রোমো কোডে তুমি কি লিখবা জানো? তুমি লিখবা হচ্ছে ফারহান, ঠিক আছে, ফারহান 20 লিখবা।
ঠিক আছে, ফারহান 20 লিখবা। যদি 100 জন, প্রথম 100 জনের জন্য যেহেতু এটা অ্যাপ্লিকেবল, দেখে আছে কিনা, ওকে আছে, এখনো আছে, তাহলে তুমি কিন্তু এই 5,000 টাকার কোর্সটা মাত্র 3,200 টাকায় ভর্তি হতে পারবা। তারপর কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করলেই তোমার ফোন নাম্বার দিয়ে তুমি কোর্সটা খুব সহজে পারচেস করে ফেলতে পারবা। ওকে, ঠিক আছে। একজন বলছে যে ওর ব্রেকআপের পরে যত কষ্ট হয়েছিল তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আমাদের কাছে ছেড়ে যেতে। এত পণ্ডিতি করলে সারা জীবনে এরকম কষ্ট পেয়ে যেতে হবে ইমন। ওকে, আপনাদের কাছে পড়তে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। আমরা আমাদের এই যে বি ইউনিটের কোর্স, যেখানে বাংলা কিন্তু পড়াচ্ছি আমি, তোমাদের ফারসিম ভাইয়া, তোমাদের সবুজ ভাইয়া, ইংলিশ পড়াচ্ছে দুর্জয় ভাইয়া, মুনজেরিন আপু, তারপর হচ্ছে সুমন ভাইয়া, এবং জেনারেল নলেজ পড়াচ্ছে তোমাদের সিমেন্স ভাইয়া, অভ্র ভাইয়া, অর্থাৎ একদম 10 মিনিট স্কোয়ারের সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল আমাদের এই অ্যাডমিশনের বি ইউনিটে তোমাদের সাথে আছে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত, সিভিক্স সেকেন্ড পেপার পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যদি কোনো প্রশ্ন, সমস্যা, কনফিউশন, কোয়েরি আসে, তোমরা জিজ্ঞেস করতে পারো আমাদের HSC 25 স্টার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে। আশা করি তোমরা তোমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়েই এই পরীক্ষাগুলো দিতে পারবা। এবং পরীক্ষার পরে এত কান্নাকাটির কিছু নাই, যারা কান্নাকাটির ইমোজি দিচ্ছ, এত কান্নাকাটির কিছু নাই। তোমাদের সাথে আমাদের অ্যাডমিশন এই কোর্সের ক্লাসে নিয়মিত ইনশাল্লাহ দেখা হবে। আমি একটু ফারসিমকে ডেকে নেই তোমাদের কাছ থেকে অফিসিয়ালি HSC জার্নিতে বিদায় নেওয়ার জন্য। ওকে, তো স্টুডেন্টস, দেখতে দেখতে আসলে লম্বা একটা সময় তোমাদের সাথে থাকলাম। তোমরা যারা যারা আমাদের অনলাইন ব্যাচে ছিলা, তার পরবর্তী সময়তে SMPতে ছিলা, তারপর FRL, পুরোটা সময় তোমাদেরকে আমাদের তরফ থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ একটা আউটপুট দেওয়ার জন্য, যাতে করে তোমাদের লাইফের অন্যতম যে টার্নিং পয়েন্টে তোমরা এই মুহূর্তে অবস্থান করছো, সেখান থেকে সুন্দর মতো টার্ন নিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। তো এরকম একটা জায়গা থেকে আমরা আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন তোমাদেরকে একটাই অনুরোধ করব, এই বছরের যে এসএসসির রেজাল্ট, সেখান থেকে আমরা বুঝতে পারি যে এইচএসসির রেজাল্টটাও কিন্তু খাতাগুলো অনেক স্ট্রিক্টলি দেখা হবে এবং সেখানে একটু আমাদের মাথায় রাখতে হবে। এবং এই জন্য বারবার তোমাদেরকে বলি, মূল পাঠ্য বইটা ভালো করে পড়ো। আমরা যে সিকিউগুলো দেখাচ্ছি, এমসিকিউগুলো করাচ্ছি, ওগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, তা না হলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে একটু হলেও সমস্যা হবে। সো এই হচ্ছে কি মোটামুটি আপডেট, আমাদের থেকে সর্বোচ্চ দিয়েছি। আমরা জানি তোমরা অনেক কাজ করেছো, বাট আজকেই শেষ হইল না শেষ, কারণ সামনে রয়েছে আমাদের অ্যাডমিশন। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ অ্যাডমিশনের ক্লাসে। সে পুরো সবাই ভালো থাকবে। এখন দেখা যদি হয় অ্যাডমিশনের ক্লাসে, পরবর্তীতে দেখা হবে স্বপ্নের ক্যাম্পাসে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।